আচ্ছা, তাহলে ফেসবুক মার্কেটিং পার্ট 4 এ আজকে আমরা দেখব ফেসবুক পেজ প্রমোট এবং দেখব আমরা ফেসবুক পোস্ট বুস্ট। এই দুটো জিনিস আমরা আজকে দেখব। আচ্ছা, তো ফেসবুক পেজ প্রমোট এবং পোস্ট বুস্ট করার জন্য আপনাদেরকে একটা জিনিস চেক করতে হবে। ঠিক আছে, কি চেক করতে হবে? আপনাদের অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশন ইস্যু আছে কি না। ঠিক আছে, মানে অ্যাডভার্টাইজিং রেস্ট্রিকশন আছে কি না এটা আপনাদেরকে দেখতে হবে। এটা দেখার জন্য আপনাদেরকে একটা পেজ ভিজিট করতে হবে। সেটা হলো, আমরা যদি আমাদের ব্রাউজারে চলে যাই, এখান থেকে আপনাদের সার্চ করতে হবে business.facebook.com/account quality। ঠিক আছে, এটা লিখে সার্চ করতে হবে। দেখেন ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম, business.facebook.com/account quality। এটা লিখে আপনাদের ব্রাউজারে সার্চ করতে হবে। যেই ব্রাউজার থেকে সার্চ করবেন ওই ব্রাউজারে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা ধরেন আমরা সার্চ করলাম, এটা রেস্ট্রিকশন ইস্যু চেক করার জন্য যে আমি আমার অ্যাকাউন্ট থেকে ফেসবুকে পেজ প্রমোট অথবা পোস্ট বুস্ট করতে পারবো কি না, এই জন্য মূলত এটা চেক করা। তো দেখেন আমরা যখন এটা লিখে সার্চ করেছি তখন আমাদেরকে বিজনেস সাপোর্ট হোমে নিয়ে আসছে। ঠিক আছে, ফেসবুকের বিজনেস সাপোর্ট হোম। এখান থেকে আমরা নিচে যদি যাই তাহলে আমাদের অ্যাকাউন্টটা এখানে শো করবে, মাই অ্যাকাউন্ট। এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস কিন্তু না। সো আমার প্রোফাইলটা শো করতেছে। তো দেখেন অ্যাডস মূলত কার আন্ডারে চলে? আমরা যখন কোনো একটা অ্যাডভার্টাইজিং রান করি, পেজ প্রমোট যদি করি এটাও অ্যাডভার্টাইজিং, যদি কোনো পোস্ট বুস্ট করি এটাকেও বলা হয় অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, তো আমরা যখন কোনো একটা অ্যাডস ক্যাম্পেইন রান করি তখন এই অ্যাডসটা রান হয় অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টটাকে মূলত বলা হয় অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্ট মূলত হয় দুই ধরনের, একটা হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর একটা হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, সো পার্সোনাল যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এই অ্যাড অ্যাকাউন্টটা আমাদের ফেসবুক আইডি যখন আমরা ক্রিয়েট করি তখন এটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যায়। আর বিজনেস অ্যাড অ্যাকাউন্ট যখন আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমাদেরকে মূলত বিজনেস অ্যাড অ্যাকাউন্ট নিজে থেকে ক্রিয়েট করে নিতে হয়। ঠিক আছে, তাহলে অ্যাডস চলে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে, বা কোনো একটা অ্যাডভার্টাইজিং চলে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে। আর অ্যাড অ্যাকাউন্ট কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর একটা হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো রেস্ট্রিকশন ইস্যু থাকে তাহলে আপনি গিয়ে কোনো ধরনের অ্যাডভার্টাইজিং রান করতে পারবেন না। নেক্সট টাইম থেকে এরকম করিয়েন না। আমরা এখানে একটু কনসালটেন্ট দিই, হ্যাঁ। তাহলে দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো ধরনের অ্যাডভার্টাইজিং ইস্যু থাকে তাহলে আমরা কোনো ধরনের অ্যাডস রান করতে পারবো না। ঠিক আছে, তো পেজ প্রমোট এটাও হলো অ্যাডভার্টাইজিং, পেজ পোস্ট বুস্ট এটাও হলো অ্যাডভার্টাইজিং, বাট এগুলো কি, এগুলো হলো বেসিক, বুঝতে পেরেছেন? বাট এর থেকেও প্রফেশনাল ওয়েতে আমরা দেখব যখন আমরা বিজনেস অ্যাকাউন্টে চলে যাব। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা চেক করতে হবে রেস্ট্রিক্টেড আছে কি নাই, এটা দেখতে হবে আমাদেরকে। জি, আমরা আমাদের ফেসবুক আইডির আন্ডারে পেজ ক্রিয়েট করেছি না, তাহলে পেজটা ক্রিয়েট হলো কার আন্ডারে? পার্সোনাল আইডি আন্ডারে। আর পার্সোনাল আইডির আন্ডারে বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকে। যখন আমরা কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখনই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা এই জায়গার অ্যাড অ্যাকাউন্টটা আমরা কি করব, এখন দেখব ঠিক আছে কি নাই। তাহলে এখান থেকে আমি যদি ভিউ মাই অ্যাকাউন্টে চলে যাই, আমি কিন্তু হতভাগা, আগে বললাম। দেখেন কেমন হতভাগা, এই যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। বুঝতে পারছেন? এটা কিন্তু আজকের না, এটা 3 বছর আগ থেকে রেস্ট্রিক্টেড। এটার ফিক্স করে নাই সে। অনেকবার
অনেকবার আমি ট্রাই করছি, অনেক ডকুমেন্ট দিছি, সে এটা মানে বলে দিছে পার্মানেন্ট রেস্ট্রিক্টেড, তোমাকে আর ব্যাক দেওয়া হবে না। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখেন আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা অলরেডি কিন্তু রেস্ট্রিক্টেড আছে। আমি চাইলে আমার এই অ্যাকাউন্টের আন্ডারে না পারবো কোনো অ্যাডভার্টাইজিং রান করতে, না পারবো কোনো পেজ প্রমোট করতে, না পারবো বুস্ট করতে, কিচ্ছু করতে পারবো না। আচ্ছা, এখন এই কারণটা আমি বলতেছি, তার আগে আপনাদেরকে একটু বিষয়টা একটু ভাঙে দিই। দেখেন, আমি যদি এখান থেকে পেজে চলে যাই, পেজে যদি চলে আসি অ্যান্ড এখান থেকে আমি ধরেন আপনাদের পেজ এটা আমি গেলাম, এখান থেকে আমি এটাকে সুইচ করলাম। এখন সুইচ করার পরে কিন্তু দেখেন আমাদের এখানে অ্যাডভার্টাইজ নামে একটা অপশন চলে আসবে, এই যে এখানে আমি যদি ক্লিক যদি করি কোনো কাজ হয় না। কেন কাজ হয় না? কারণ আমি তো এখানে রেস্ট্রিক্টেড খাই আছি, বুঝতে পারছেন? আমি যত ক্লিক করি কোনো লাভ নাই, সে কোনো কাজ করতে দিবে না আমাকে। হ্যাঁ, ওই আইডির আন্ডারে, হ্যাঁ। আর শুধু এই পেজ না, আপনি যদি কোনো পেজের অ্যাক্সেসও নিয়ে থাকেন, ধরেন আপনি কোনো পেজের অ্যাক্সেস নিয়েছেন, ওই পেজের অ্যাক্সেস যদি আপনি এই অ্যাকাউন্টের আন্ডারে, মানে যেই অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হয়েছে এই অ্যাকাউন্টের আন্ডারে যদি নেন, তাও আপনি অ্যাডভার্টাইজ রান করতে পারবেন না, কারণ সেম অ্যাকাউন্টের আন্ডারেই সে থাকতেছে। বুঝতে পারছেন? তাহলে আবার অ্যাডভার্টাইজিং রান করতে পারবো। বুঝছেন? তাহলে রেস্ট্রিকশন ইস্যু ছাড়া অ্যাকাউন্ট থেকেই মূলত অ্যাডভার্টাইজিং রান করা যাবে। বুঝতে পারছেন? তো আমার অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড। এখন এই রেস্ট্রিক্টেড কেন হয়? দেখেন, রেস্ট্রিক্টেড হয় দুইটা কারণে। একটা হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি, আমরা কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটি ঘটাই, আনইউজুয়াল অ্যাক্টিভিটি এই কারণে হয়। আর একটা হয় আপনার আইপি ব্লক, এই দুইটা কারণে মূলত সমস্যা হয়। আনইউজুয়াল অ্যাক্টিভিটি কাকে বলে? নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ধুম করে চলে গেছেন পেজ সেকশনে, যে একটা পেজ ক্রিয়েট করে ফেলাইছেন। এখন ফেসবুক চিন্তা করতেছে যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, অ্যাকাউন্টে নাই কোনো ফ্রেন্ড ফলোয়ার, নাই কোনো কিছু, অ্যাকাউন্টটা সেট আপও করলো না সঠিকভাবে, যায় পেজ ক্রিয়েট করে ফেললো। বুঝতে পারছেন? এখন ফেসবুক ভাবে, বা ফেসবুকের ব্যাক ইন্ডে যে অ্যালগোরিদমটা কাজ করে, যেটাকে আমরা বলি এআই সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, এ তখন মনে করে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোনো রোবোটিক অ্যালগোরিদম দ্বারা পরিচালনা করা হচ্ছে, কারণ কোনো হিউম্যানের ব্রেন এভাবে কাজ করবে না। সে যায় ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলো আর গিয়ে পেজ ক্রিয়েট করে ফেললো, এই কাজটা কিন্তু কেউ কোনো মানুষ করবে না। তখন সে এই জিনিসটা মানে রোবোটিক অ্যালগোরিদম দ্বারা পরিচালনা করা হচ্ছে, এটাকে ধরে সে আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরে ফেলে। আর যখন আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরে তখনই সে কী করে? অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে দেয়। আমাদের যে অ্যাকাউন্টটা থাকে এই অ্যাকাউন্টটাকে সে রেস্ট্রিক্টেড করে। এখন রেস্ট্রিক্টেড করার কারণটা কি? সে রেস্ট্রিক্টেড এই জন্য করে, সে বলে যে তুমি যে একজন হিউম্যান এটা তুমি ভেরিফাই করো। ঠিক আছে, আমি তো রোবোটিক অ্যালগোরিদম ধরে আমি এটাকে বন্ধ করে দিলাম, আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরে আমি রেস্ট্রিক্টেড করে দিলাম। এখন তুমি যে একজন হিউম্যান এটা তুমি এখন আমাকে দেখাও, মা আইডেন্টিফাই করো যে তুমি একজন হিউম্যান। এই কারণে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আইডেন্টিটি সাবমিট করতে হবে, যে আমি যে একজন পার্সন। আমি কিভাবে বুঝাবো একজন মানুষকে যে আমি বাংলাদেশের নাগরিক? ওই আমার এনআইডি না হয় পাসপোর্ট এগুলো থাকলেই তো আমি বুঝাইতে পারবো যে আমি এই দেশের নাগরিক। তো এই জিনিসটা ফেসবুককে বোঝাতে হবে যে আপনি যে একজন পার্সন, আপনার আইডেন্টিটি তার কাছে শো করাতে হবে। বুঝতে পেরেছেন? এখন দেখেন, আমি যদি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেডের উপরে ক্লিক করি, তাহলে দেখেন আমারটা তো পার্মানেন্ট রেস্ট্রিক্টেড, মানে অ্যাডভার্টাইজিং পার্মানেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছে। আমি চাইলে এটাকে আর কোনোদিনও ঠিক করতে পারবো না। দেখেন এখানে লেখা আছে রেস্ট্রিকশন, কি কি? ক্যান্ট ইউজ অর ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, পারবো না। ক্যান্ট ক্রিয়েট অর রান অ্যাডস, পারবো না। ক্যান ম্যানেজ অ্যাডভার্টাইজিং অ্যাসেট অর পিপল ফর বিজনেস, কিচ্ছু করতে পারবো না। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট গেছে রেস্ট্রিক্টেড, যেটা আমি এই যে এখানে দেখাইলাম পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ এটা গেছে রেস্ট্রিক্টেড। অডিয়েন্সের সেকশন আমি কোনো কিছুতে হাত দিতে পারবো না, সব বাদ। বুঝতে পারছেন? আর এই জায়গার মধ্যে দেখেন হোয়াট ইউ ক্যান ডু, আমাকে এখান থেকে রিকোয়েস্ট রিভিউ করতে হবে। ইউ ক্যান রিকোয়েস্ট এ রিভিউ অফ ইউর মেটা অ্যাকাউন্ট ইফ ইউর বিলিভ দ্যাট ইন শোল্ড ইন বি রিস্ট্রিক্টেড। এখানে আমরা যদি রিকোয়েস্ট রিভিউ যদি ক্লিক যদি করি, তাহলে আমাদের কাছে একটা অপশন আসবে আইডেন্টিটি কনফার্ম করার জন্য, একটা অপশন আসবে। তা আমি তো পারবো না, যেহেতু পার্মানেন্ট রেস্ট্রিক্টেড আমি এখানে ক্লিক করতে পারবো না। তো আপনাদের এখানে এই রিকোয়েস্ট রিভিউ অপশনটা ইনেবল থাকবে, মানে ক্লিকেবল থাকবে। বুঝতে পেরেছেন? রিকোয়েস্ট রিভিউ অপশনটা আপনাদের ইনেবল থাকবে। এখানে রিকোয়েস্ট রিভিউ লেখা থাকতে পারে, অথবা লেখা থাকতে পারে কন্টিনিউ রিকোয়েস্ট। ঠিক আছে, দুইটা লেখা থাকতে পারে, কারো রিকোয়েস্ট রিভিউ আসতে পারে, কারো লেখা থাকতে পারে কন্টিনিউ রিকোয়েস্ট।
যেটাই থাকুক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে একটা 4 কোণার পপআপ আসবে, দেখেন এরকম একটা 4 কোণা একটা পপআপ দিবে এই জায়গায়, ঠিক আছে। আর পপআপের এই মাঝখানের মধ্যে লেখা থাকবে ব্রাউজ, BROWS, ব্রাউজ লেখা থাকবে। এই জায়গায় ক্লিক করে আপনার এনআইডির ইমেজ আপনাকে এখানে দিতে হবে। সেটা এনআইডি হতে পারে, সেটা পাসপোর্ট হতে পারে, না হয় ড্রাইভিং লাইসেন্স। এই 3টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট আপনাকে এখানে দিতে হবে। এখন ডকুমেন্টটা দিবেন কিভাবে? ওই যে বলেছিলাম না সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাডসের জন্য কিভাবে ইমেজ তুলতে হবে, এভাবে হাতে নিতে হবে, ছবি তুলতে হবে, 4টা কোণা, এনআইডি হোক পাসপোর্ট হোক যেটাই হোক, 4টা কোণা যেন ক্লিয়ারলি বোঝা যায়, কোনো দিকে যেন ব্লার না হয়, এরকম একটা ক্লিয়ার ছবি আপনাকে তুলতে হবে। তুলে এখানে দিতে হবে, শুধু ফ্রন্ট সাইড, ব্যাক সাইড না, ঠিক আছে, পিছনের দিকটা দিতে হবে না, ফ্রন্ট সাইডটা দিতে হবে। এবং অবশ্যই যেই ডকুমেন্টটাই আপনি সাবমিট করবেন সেই ডকুমেন্টের নেম এবং ডেট অফ বার্থ সেম থাকতে হবে, বুঝতে পেরেছেন? তার মানে আপনার ফেসবুক আইডির নেম, ডকুমেন্টের নেম সেম, আপনার ফেসবুক আইডির ডেট অফ বার্থ, ডকুমেন্টের ডেট অফ বার্থ সেম থাকতে হবে। এবং এনআইডি কার্ড দিলে স্মার্ট এনআইডি কার্ড দিতে হবে। পাসপোর্ট দিলে তো কোনো কথাই নেই, পাসপোর্ট সবসময় স্মার্ট, ড্রাইভিং লাইসেন্সও এখন স্মার্ট হয়ে গেছে। এই ধরনের আইডেন্টিটি আপনাকে দিতে হবে এখানে। আর যদি যাদের অনলাইন কপি আছে, আপনারা যেটা করবেন সেটা হলো প্রিন্ট আউটের দোকানে গিয়ে প্রিন্ট করে ল্যামিনেশন করে তারপর দিবেন। তারপরেও 50% পসিবিলিটি থাকবে নিবে কি নিবে না, এরকম 100% না, 50%। না, এরকম কোনো কিছু নেই, এনআইডি দিলেই হবে, শুধু তার এনআইডি নাম এবং ডেট অফ বার্থ আপনার ফেসবুক আইডি নাম এবং ডেট অফ বার্থের সঙ্গে ম্যাচ থাকতে হবে। এখন যদি কারো আইডির নাম যদি থাকে কালো মেঘ, তাহলে চেঞ্জ করতে হবে, এই হলো বিষয়। অনেকে দেয় না এরকম, হ্যাঁ অনেকেই এরকম কিন্তু দেয়, বুঝছেন? যেমন আমারই 131, এই যে 37তম যে গেল, এখানে একটা ওইখানে একটা মেয়ে বসে, ওনার আইডির নাম হলো কি অবুজ বালিকা, বুঝছেন? এরকম মনে করেন যে ওনার হলো আইডির নাম। এখন রেস্ট্রিক্টেড হয়েছে বলে স্যার আমি তো নাম চেঞ্জ করতে পারি না, তো উনি ওনার নাম বাদ দিয়ে কিছুদিন আগেই, মানে রেস্ট্রিক্টেড হওয়ার কিছুদিন আগে উনি ওনার নাম চেঞ্জ করছে, তাহলে 60 ডেজের আগে তো আর সম্ভব না, এই হলো বিষয়। এখন সে তো গেছে ফাঁসে, এখন অন্যজনের ফেসবুক আইডি ম্যানেজ করে তারপর কাজ করছে, এই হলো বিষয়। তাহলে কি করতে হবে? আমাদেরকে ফেসবুক পেজ প্রমোট অথবা পোস্ট বুস্ট করার আগে চেক করতে হবে যে আমাদের অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশন ইস্যু আছে কি না। যদি থাকে তাহলে রিকোয়েস্ট রিভিউ অথবা কন্টিনিউ রিকোয়েস্টে ক্লিক করে আমাদেরকে আমাদের আইডেন্টিটি সাবমিট করতে হবে। সাবমিট করার পরে 48 আওয়ার্স সময় নেবে, ফেসবুক 48 ঘন্টা সময় নেবে, ঠিক আছে, এটা ভেরিফিকেশনের জন্য। তো 48 ঘন্টা এটা আর কি তারা দেখায় যে 48 ঘন্টা সময় নেয়, এমনও হয় কোনো সময় 2 মিনিটেও ঠিক হয়ে যায়, কোনো সময় 5 মিনিটও ঠিক করে, আবার কোনো দিন 5 দিনও ঠিক করে না, এই হলো বিষয়, বুঝতে পেরেছেন? আপনি রিকোয়েস্ট রিভিউ দেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাবেন, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে আবার সেম পেজে আসে আপনি দেখবেন যে আপনার আইডেন্টিটিটা কি সে কি কনফার্ম করেছে না রিজেক্ট করে দিয়েছে, কারণ অনেক ডকুমেন্ট রিজেক্ট করে দেয়, বুঝতে পারছেন? যদি সে কোনো ম্যাচ না পায় বা কোনো দিকে যদি ভুল যদি থাকে তাহলে সে রিজেক্ট করে দেয়। রিজেক্ট করলে আবার দিতে পারবেন, কিন্তু 2 বার, একবার রিজেক্ট করছে আরেকবার দিছেন, ওইবার যদি রিজেক্ট যদি করে তাহলে যে আমার মতো দশা হবে, আমার মতো দশা হবে যে পার্মানেন্ট রেস্ট্রিক্টেড। সব করতে পারবেন, আমার এই অ্যাকাউন্ট থেকে সব কিছু করা যায়, শুধু অ্যাডভার্টাইজিং রান করা যায় না, ঠিক আছে? আপনি সব করতে পারবেন, অ্যাডভার্টাইজিং রান করতে পারবেন না। নতুন অ্যাকাউন্ট খুলে তো কাজ হবে না, বুঝছেন না? নতুন অ্যাকাউন্টে মিনিমাম আপনার মানে 90 দিনের অ্যাক্টিভিটি থাকতে হয়, 3 মাস, একটা অ্যাকাউন্ট 3 মাস ওল্ড হতে হয়, তাহলে ওই অ্যাকাউন্ট থেকে আপনি কাজ করতে পারবেন। 90 ডেজ অ্যাক্টিভিটি, এটা মেটা থেকে বলা আছে যে কোনো অ্যাকাউন্ট আপনি যদি মেটার কোনো কাজ করেন তাহলে সেটা 90 ডেজ অ্যাক্টিভিটি থাকতে হবে, তাহলে কাজ করতে পারবেন। তাহলে রেস্ট্রিকশন ইস্যু কিভাবে চেক করবেন, কিভাবে ফিক্স করবেন, বিষয়টা ক্লিয়ার হয়েছেন? কিচ্ছু করা যাবে না, রেস্ট্রিকশন ইস্যু থাকলে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিবে। আচ্ছা, তাহলে এই সকল বিষয়গুলো আমাদেরকে কিভাবে রেস্ট্রিকশন ইস্যুগুলো ফিক্স করতে হবে, ক্লিয়ার বিষয়গুলো? তাহলে আগে আজকে গিয়ে যে কাজটা করবেন সেটা হলো চেক করবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, ধরেন সব কিছু চেক করেছেন, সব ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি আইডি ম্যানেজ করেছি, এমন না যে করিনি।
হ্যাঁ, কারণ আমার তো রেস্ট্রিক্টেড, আমি আইডি ম্যানেজ করে নিয়ে আসছি। হ্যাঁ, আইপি ব্লকের বিষয়টা হলো কি, ধরেন ওই বলেছিলাম না প্রথম ক্লাসে যে ইউনাইটেড স্টেটের আইডি লগ ইন করেছেন বাংলাদেশে, আইপি ব্লক করে রেস্ট্রিক্টেড করে দিবে। এই তো বাংলাদেশের ক্ষেত্রে আইপি ব্লকটা খুব কম হয়, বাট আনইউজুয়াল অ্যাক্টিভিটিটা বেশি হয়, কারণ আমরা তো একটু বুঝি বেশি। একটা, হ্যাঁ, কমেন্ট করলেও রেস্ট্রিক্টেড, ওটা কমেন্ট রেস্ট্রিক্টেড হয়, আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় না। হ্যাঁ, বা লাইক করলে দেখা যায় যে লাইকটা রেস্ট্রিক্টেড করে দেয়, যে আমরা 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে কোনো পোস্টে লাইক করতে পারবো না, এরকম, কিন্তু আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেয় না। আচ্ছা, তো কীরকম মানে কমেন্ট বা লাইক রেস্ট্রিক্টেড? হ্যাঁ, এটা চলে যাবে, এটা অটোমেটিক চলে যায়। আবার অনেক সময় দেখা যায় যে 24 ঘন্টার জন্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়, যে 24 আওয়ারের জন্য আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, দেখবেন 24 ঘন্টা পরে আবার অ্যাকাউন্ট ঠিক হয়ে গেছে, অটো ঠিক হয়ে যাবে, আপনাকে কোনো ডকুমেন্টও দিতে হবে না। হুম, এটা সমস্যা নেই, এমনি কাজ করতে পারেন কিনা ওইটা চেক দিবেন, তাই ওটা সমস্যা নেই, ওই ইস্যু লেখা থাক, আমার রেস্ট্রিক্টেড গেলে হইলো। আচ্ছা, এখন দেখেন এখানে একটা অ্যাকাউন্ট আমি ম্যানেজ করে রাখছি, ঠিক আছে, যে অ্যাকাউন্টে আমরা একটা আপনাদের দেখাবো যে কীভাবে পেজ প্রমোট পোস্ট বুস্টিং করতে হয়। তো পেজ প্রমোট পোস্ট বুস্টিংয়ের আগে আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হলো আপনার পেজের মধ্যে একটা পোস্ট করতে হবে, ঠিক আছে। তো আমাদের যে পেজটা যে আছে, এই পেজে তো আমরা তো কোনো পোস্ট করি নাই, ঠিক আছে। সো এই পেজে একটা পোস্ট একটা করে নিতে হবে। কেন করে নিতে হবে? কারণ আমরা ওই পোস্টটা থেকেই বুস্ট করব, ওই পোস্টটা থেকেই আমরা প্রমোট করব। আবার যদি পোস্ট নাও করা থাকে তাও আমরা ম্যানুয়ালি করতে পারবো, ঠিক আছে, দুইটাই আমরা দেখব। তাহলে পোস্ট করার জন্য কি করতে হবে? আমরা নিচের দিকে চলে আসবো, এই যে ফটো অ্যান্ড ভিডিও আছে এখানে চলে যাব, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি পোস্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোডে যাই, দেখি কোনো প্রোডাক্ট আছে কিনা। আচ্ছা, কোনো প্রোডাক্ট নাই, আমি একটা প্রোডাক্ট নিয়ে নিই, ধরেন ব্যঙ্গমার্ট.com। এই জায়গায় আমি গেলাম, এখান থেকে কিচেন অ্যান্ড টুলসে যায়, এখান থেকে আমি কিচেন আইটেমস একটা নিয়ে নিই, ধরেন এটাই আমি নিলাম। এখান থেকে ওপেন ইমেজ নিউ টেপ, এটাকে সেভ করি, ওকে, ডাউনলোডের মধ্যে সেভ করে নিই। আপনারা একটা প্রোডাক্ট নিয়ে নেবেন, ব্যঙ্গমার্ট থেকেই কাজ করিয়েন, হ্যাঁ, লিখে সার্চ করবেন ব্যঙ্গমার্ট.com চলে আসবে, ওকে, BANGGOMART.com, এতটুকু লিখে সার্চ করলে এখান থেকে আপনার প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, ইমেজটা আমরা ডাউনলোড করলাম, এখন ইমেজটা আমাদেরকে পেজে দিতে হবে, তাহলে অ্যাড ফটোস ভিডিও এখানে ক্লিক করতে হবে, আমরা ডাউনলোড সেকশনে চলে আসবো, ইমেজটাকে ওপেন করব, ইমেজটা ওপেন হয়ে গেল। এখন এখানে কি একটা ডেসক্রিপশন দিতে হবে, তো আমরা আপাতত প্রোডাক্টের ডেসক্রিপশনটাই ইউজ করব, ঠিক আছে। যেমন এটা হলো আমাদের প্রোডাক্টের নেম, এটা আমরা আগে দিয়ে দিই উপরের দিকে, দেন আমরা এখানে ধরেন প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে সেখান থেকে আমরা হালকা কিছু ডিটেলস আর কি নিয়ে নিব, ধরেন আমরা এখান থেকে এতটুকু নিয়ে নিলাম আপাতত আর কি, আমরা এটা ইউজ করতেছি, বাট এটা কিন্তু প্রফেশনাল না, ঠিক আছে, এগুলো সব বেসিক, প্রফেশনালি কিছু নাই এখানে, প্রফেশনালভাবে আরও দেখব, এবং অ্যাড কপি কীভাবে তৈরি করতে, এগুলো সব কিছু আমরা শিখব। ওকে, আচ্ছা, এখান থেকে আমি এটাকে পোস্ট করে দিই। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারেন আপনারা, সেটা হলো যে বুস্ট পোস্ট, এটাকে অন করে দিতে পারেন, ঠিক আছে। তাহলে আপনাদের পোস্টের নিচে বুস্ট পোস্ট নামে একটা অপশন থাকবে, বুস্ট নাও এই রিলেটেড একটা অপশন থাকবে, ধরেন আমরা এটাকে দিয়ে দিলাম। আবার আপনি যদি চান যে এই পোস্টের সঙ্গে একটা বোটন অ্যাড করতে, ধরেন আপনার এই পোস্টের সঙ্গে একটা বোটন শো করবে, লেখা থাকবে সেন্ড মেসেজ, এটা যদি করতে চান তাহলে যে 3 ডটে ক্লিক করতে হবে, ক্লিক করে গেট মেসেজ এখানে ক্লিক করে দিতে হবে, দেওয়ার পরে পোস্ট। আচ্ছা, এখন দেখেন আমরা যে পোস্টটা করলাম, এই পোস্টের নিচে লেখা আছে কি বুস্ট পোস্ট, আর এখানে লেখা আছে কি সেন্ড মেসেজ। কোথায় করেছি? নিউ হেভেন ফ্যাশন থেকে করেছি, হ্যাঁ, এবং ফ্যাশন অ্যাক্সেসরিজ আমাদের আর কি ক্যাটাগরি, এটা আর কি এখানে চলে আসছে। আচ্ছা, একটা পোস্ট করে ফেললাম, করে ফেলার পরে আমাদেরকে কি করতে হবে? সিম্পলি অ্যাডভার্টাইজে চলে যেতে হবে, ঠিক আছে। তো আমি কীভাবে পোস্ট করতে হবে এটা জাস্ট শুধু আপনাদেরকে দেখাই দিলাম, আপনারা পোস্ট করে অ্যাডভার্টাইজে যাবেন। আর আমি আপনাদেরকে এই পেজটা থেকে দেখাচ্ছি, যেহেতু এখানে কোনো অ্যাডভার্টাইজিং ইস্যু নাই, আর এখানে অলরেডি পোস্ট করা আছে, অনেক পোস্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি অ্যাডভার্টাইজে চলে গেলাম, অ্যাডভার্টাইজে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে চুজ অ্যাড টাইপ, আমার এখানে 3টা অপশন আছে, আপনাদের একটা থাকতে পারে, ঠিক আছে, অথবা 3টা থাকতে পারে, অথবা 8-10টাও থাকতে পারে, ঠিক আছে। আমাদের কাজ থাকবে ক্রিয়েট নিউ অ্যাড, এটাতে ক্লিক করা,
বুঝতে পেরেছেন? আর বুস্ট এ পোস্ট এই অপশনটা তখন আসবে যখন আপনি একটা পোস্ট করবেন। আমি একটা পোস্ট করলাম না, এরকমভাবে যখন আপনি একটা পোস্ট করে বুস্ট নাও অপশনটাকে ওপেন করে দিবেন, ওপেন করে যখন আপনি পোস্ট করবেন তখন এই অপশনটা চলে আসবে, বুস্ট এ পোস্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্রিয়েট নিউ অ্যাড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমের দিকে একটু লক্ষ্য করব আমরা, একদম শুরুর দিকে এখানে লেখা আছে কি গোল, হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড। গোল মানে হলো কি উদ্দেশ্য, আমি কোন উদ্দেশ্যে অ্যাডসটা রান করছি। তো এই জায়গায় আমি যদি চেঞ্জে যদি ক্লিক যদি করি তাহলে এখানে কিন্তু একাধিক গোল আছে, অনেকগুলো গোল আছে। একটা হলো অটোমেটিক, হ্যাঁ, আর একটা হলো গেট মোর মেসেজ, দেন গেট মোর পেজ লাইক, গেট মোর কল, প্রমোট ইউর বিজনেস লোকালি, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, গ্রো কাস্টমার বেস। ঠিক আছে? এগুলো হলো কি, এগুলো হলো এক একটা অবজেক্টিভ মানে গোল, আমি কোন উদ্দেশ্যে অ্যাডটা রান করতে যাচ্ছি সেটা আমাকে ফেসবুককে বলতে হবে। আচ্ছা, এখন এইখানে একটু চলে আসি, ফেসবুক পেজ প্রমোট। পেজ প্রমোটকে বোঝায় ইনক্রিজ লাইক অথবা ফলোয়ার, আর বুস্ট পোস্টকে বোঝায় ইনক্রিজ রিচ। ঠিক আছে? তাহলে আমরা যদি পেজ যদি প্রমোট যদি করি তাহলে আমরা কি কারণে প্রমোট করব? যদি আমাদেরকে কোনো ক্লায়েন্ট বলে যে আমি আমার পেজের লাইক ফলোয়ার বাড়াতে চাচ্ছি, তাহলে আমাদেরকে পেজটা কি করতে হবে? প্রমোট করতে হবে। ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমি আমার পেজের কোনো পোস্ট মিলিয়ন অফ পিপলের কাছে শো করাতে চাচ্ছি, তাহলে আমাদেরকে করতে হবে পোস্ট বুস্ট। ঠিক আছে? কারণ রিচ মানে হলো পৌঁছানো, অনেক মানুষের কাছে আমার পোস্টটাকে ফেসবুক কি করবে? পৌঁছায় দিবে। আর ইনক্রিজ লাইক, আমরা লাইক বাড়াতে চাচ্ছি। ঠিক আছে? মানে আমাদের পেজে কেউ একজন আসবে, লাইক করবে, সে আমাদের পেজে ফলোয়ার হিসেবে থাকবে। তাহলে যদি ক্লায়েন্টের চাহিদা থাকে যে আমি আমার পেজে লাইক ফলোয়ার বাড়াবো, তাহলে পেজকে প্রমোট করতে হবে। যদি চাহিদা থাকে আমি আমার পেজের কোনো পোস্ট মিলিয়ন অফ পিপলের কাছে শো করাবো, তাহলে পোস্টটাকে বুস্ট করতে হবে। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর এই কাজগুলো মূলত আমরা বাংলাদেশি ক্লায়েন্ট মানে লোকাল ক্লায়েন্টের জন্য সবথেকে বেশি করে থাকি। লোকাল ক্লায়েন্টরা এই কাজগুলো আমাদেরকে বেশি দিবে। আচ্ছা, তো এখন গোলগুলো সম্পর্কে আমরা একটু বুঝি। অটোমেটিকটা হলো লেটস ফেসবুক সিলেক্ট দ্য মোস্ট রেলিভেন্ট গোল বেসড অন ইউর সেটিংস, মানে এটা পুরোটা ফেসবুকের অ্যালগোরিদমের উপরে খেলবে। খেলাধুলাটা ফেসবুক অ্যালগোরিদম করবে। আপনি অটোমেটিক দিয়ে দিবেন, হয়তোবা সেটা মানুষের পার্সনের কাছে শো হতে পারে, কোনো পার্সন দেখতে পারে, আপনার পেজে আসতে পারে, লাইক করতে পারে, কমেন্ট করতে পারে, এরকম আর কি। মানে পুরোটা অটোমেটিক এরকম চলবে। আর যখন আমরা নিচেরটা দিব, যেমন গেট মোর মেসেজ, ঠিক আছে? গেট মোর মেসেজ মানে কি? শো ইউর অ্যাড টু পিপল হু আর মোর লাইকলি টু সেন্ড ইউ এ মেসেজ। ধরেন আমি কোনো একটা প্রোডাক্ট সেল করব, ধরে নেন আমি কোনো একটা প্রোডাক্ট সেল করব, কিন্তু প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি আমি পেজের আন্ডারে। এখন পেজে তো এরকম কোনো অপশন নাই যে কেউ একজন প্রোডাক্টটা দেখলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেস করলো। এই অপশন আছে পেজে? নাই। তাহলে সে প্রোডাক্টটা কিনবে কিভাবে? সে আমার প্রোডাক্টটা দেখবে, দেখার পরে ওখানে আমার মেসেজ বোটন দেওয়া থাকবে, সে সেন্ড মেসেজে ক্লিক করবে, আমাকে প্রোডাক্টের সম্পর্কে জিজ্ঞেস করবে, আমি তাকে প্রোডাক্টের বিবরণ জানাবো, তারপর তার ভালো লাগলে সে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে। তাহলে যদি আমরা কোনো প্রোডাক্ট সেল করাতে চাই অথবা বুস্ট করাতে চাই, যেমন এই যে বুস্ট, আমরা যদি পোস্ট বুস্ট যদি করি তাহলে কি হচ্ছে? ইনক্রিজ রিচ। তার মানে মানুষের কাছে জিনিসটা পৌঁছাইলে তো মানুষ আমাকে মেসেজ করবে, তার আগে করবে। তাহলে বুস্টের জন্য আমি গোল সিলেক্ট করতে পারি কি? গেট মোর মেসেজ। আচ্ছা, তারপর গেট মোর পেজ লাইক লেখা আছে কি? ক্রিয়েট এ প্রমোশন টু হেল্প মোর পিপল ফাইন্ড অ্যান্ড লাইক ইউর পেজ। এমন কিছু পার্সনের কাছে ফেসবুক আমাদের পেজটাকে শো করাবে যারা আমাদের পেজে কি করবে? লাইক করবে। বুঝতে পেরেছেন? তাহলে যদি আমরা পেজ প্রমোট করতে চাই তাহলে আমাদেরকে গোল দিতে হবে কি? গেট মোর পেজ লাইক। এই হলো বিষয়। আচ্ছা, আর এটা হলো গেট মোর কল, শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু কল ইউর বিজনেস। এমন কিছু বিজনেস আছে যে সকল বিজনেসে মূলত আমরা কল অ্যাডস ক্যাম্পেইন রান করে থাকি। তো কোন ধরনের বিজনেসগুলোতে মূলত কল আমরা দিই বা কল অ্যাডস ক্যাম্পেইনটা রান করি? ফর এক্সাম্পল ধরেন এসি রিপেয়ারিং সার্ভিস। আমার বাসায় এখন তো প্রচণ্ড গরম, আমার বাসায় এসি নষ্ট হয়ে গেছে। এখন আমি কি আপনাকে মেসেজ দিয়ে বলবো যে ভাই আমার এসি নষ্ট হয়েছে, আপনি কোন দিন রিপ্লাই দিবেন? এত কোনো খবর নাই। তো আমার তো এমার্জেন্সি লাগবে,
তাহলে যে সকল বিজনেস মূলত আমরা ইনস্ট্যান্ট সার্ভিসগুলো যেগুলো আছে এই ধরনের কোনো সার্ভিস যদি প্রোভাইড যদি করে ক্লায়েন্ট, তখন আমরা কল অ্যাডস ক্যাম্পেইন দিই। যে কারো এসি নষ্ট হয়েছে, সে কল বটনে ক্লিক করবে, সরাসরি ওই এসি রিপেয়ারিং যে শপ আছে বা ওখানকার যে অনার আছে তার কাছে কল চলে যাবে। সে কথা বলবে আমার লোকেশন অমুক জায়গায়, আমার অমুক না অত নাম্বার বাড়ি, এত নাম্বার ফ্লোর, এখানে এসে আমার এসিটা দেখে দিয়ে যান, লোক কিন্তু চলে আসবে। অথবা ধরেন ক্লিনিং সার্ভিস, আমি ওই যে মানুষের বাসার পাশে আর কি মনে করেন যে ময়লা আবর্জনা আছে পরিষ্কার করাতে হবে, এই ধরনের যদি কোনো সার্ভিস যদি থাকে, ধরেন ময়লা পচে গেছে, গন্ধে মরে যাচ্ছি, এখন আপনাকে মেসেজ দিয়ে বলবো ভাই আসেন ময়লা পরিষ্কার করেন, এটা তো ইনস্ট্যান্ট সার্ভিস, আমার এখনই লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা কল অ্যাডস ক্যাম্পেইনটা রান করে থাকি। তাহলে সার্ভিসের উপরে ডিপেন্ড করে যে আপনার গোল কি থাকবে, বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। তো সেই ক্ষেত্রে এই ধরনের কোনো যদি ইনস্ট্যান্ট সার্ভিসের বিজনেস যদি থাকে, তাহলে আমরা গেট মোর কলস এই অবজেক্টিভটা আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপর প্রমোট ইওর বিজনেস লোকালি, এটা হলো মূলত কারো যদি ফিজিক্যাল স্টোর থাকে, ফর এক্সাম্পল ধরেন আপনার মাস্কট প্লাজার মধ্যে একটা দোকান আছে, এখন আপনি চাচ্ছেন, এখানে কি লেখা আছে দেখেন, কানেক্ট উইথ পিপল হু আর লোকেটেড নিয়ার ইওর বিজনেস, ঠিক আছে? ধরেন মাস্কট প্লাজায় আপনার একটা দোকান আছে, এখন আপনি চাচ্ছেন যে এমন কিছু পার্সনকে আমি আমার অ্যাড দেখাই যারা আমার দোকানে এসে ভিজিট করে আমার প্রোডাক্ট কিনে নিয়ে যাক, ঠিক আছে? এটা হলো প্রমোট ইওর বিজনেস লোকালি, আমি লোকালভাবে আমার বিজনেসটাকে প্রমোট করতে যাচ্ছি। তাহলে আপনি কি করতে পারেন, আশেপাশের কিছু মানুষকে আপনি টার্গেট করতে পারেন, যেমন উত্তরা 9 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর, এদেরকে আপনি টার্গেট করতে পারেন, যারা মাস্কট প্লাজায় যাবে, আপনার দোকান দেখবে, দেখার পরে সেখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তারা কিনবে। মানে এটাকে আরেক ভাষায় বলা হয় যে ফিজিক্যাল, মানে বিজনেস, আপনার ফিজিক্যাল স্টোর ভিজিটর যেটাকে আর কি বলা হয়, ঠিক আছে? এটাই আর কি, এটা যে প্রমোট ইওর বিজনেস লোকালি। তো এই ধরনের কোনো যদি গোল যদি থাকে ক্লায়েন্টের, ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার একটা দোকান আছে, আমি চাচ্ছি কাস্টমার সরাসরি আমার দোকানে আসুক, তাহলে আপনি এটা দিতে পারেন। আচ্ছা, এবং গেট মোর ওয়েবসাইট ভিজিটর, ধরেন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে বেশি বেশি ট্রাফিক আসুক। ট্রাফিক মিনস ওই আপনার কিন্তু পুলিশ ট্রাফিক না, হ্যাঁ, এটা কিন্তু মনে করেন যে ওই আপনার মানে মানুষজন আর কি, মানে ভিজিটর আর কি, যেটাকে আমরা বলি। তো ক্লায়েন্ট বলল যে আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে বেশি বেশি ভিজিটর আসুক বা ট্রাফিক আসুক, তখন আপনাকে গোল সিলেক্ট করতে হবে এটা, গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এখানে বিষয়টা কেমন থাকবে, শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু ক্লিক অন এ ইউআরএল ইন ইট। আমরা যে ইউআরএলটা দিব, ধরেন আমরা অ্যাডস রান করতেছি, আমাদের ফাইনাল ইউআরএল হলো এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ইউআরএলটাই হলো ফাইনাল ইউআরএল, এটা আমি দিয়ে দিছি। এখন কেউ একজন আমার কি দেখলো, অ্যাডটা দেখলো, এখন দেখার পরে সে যদি আমার অ্যাডে যদি ক্লিক যদি করে, তাহলে সে কোথায় আসবে, ওয়েবসাইটে আসবে। তাহলে সে ওয়েবসাইটে আসা মানে কি, ওয়েবসাইটে একজন ভিজিটর হিসেবে চলে আসলো। এই ধরনের কোনো গোল যদি থাকে তাহলে দিতে হবে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, ঠিক আছে? আর এটা হলো গ্রো কাস্টমার বেস, ইউজ এ ফর্ম টু কালেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন ফ্রম ইউর পটেনশিয়াল কাস্টমার। যদি আপনি কোনো কাস্টমারের লিড কালেক্ট করতে চান বা ইনফরমেশন কালেক্ট করতে চান, যেটাকে সহজ ভাষায় বলা হয় লিড জেনারেশন, ঠিক আছে? এই ধরনের কোনো কিছু করতে যদি চান, তাহলে গ্রো কাস্টমার বেস এই গোলটাকে সিলেক্ট করতে হবে। এটার মাধ্যমে কি করতে হয়, একটা ফর্ম ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? এই ফর্মের মধ্যে আপনি কোন কোন বিষয়গুলো বা কোন কোন ইনফরমেশনগুলো কাস্টমারের কাছ থেকে নিতে যাচ্ছেন সেগুলো আপনাকে এই ফর্মের মধ্যে রাখতে হয়। দেন কেউ যখন আপনার অ্যাড দেখবে, তখন সে যদি মনে যদি করে যে আপনার যে অ্যাডসটা আপনি দিয়েছেন সেটা তার জন্য ভ্যালুয়েবল, তাহলে সে আপনাকে তার ইনফরমেশন প্রোভাইড করবে, বুঝতে পেরেছেন? সো এই কাজগুলো কোন কোন বিজনেসের জন্য বেশি লাগে, যেমন আপনার কার পার্কিং, ঠিক আছে? তারপর আপনার ধরেন আর কোন বিজনেসের জন্য, রিয়েল এস্টেট বিজনেস, বিশাল বড় বিজনেস, তাই না? আমি একটা বাসা মনে করেন যে অ্যাপয়েন্টমেন্ট একটা বিক্রি করব, এখন আমি দিলাম এখানে গ্রো কাস্টমার বেস, এটা আমি চালালাম। এখন এখানে আমি একটা ফর্ম একটা তৈরি করলাম এরকম, যে যারা আমার বাসা নিতে চান, ঠিক আছে, বা যারা এই অ্যাপয়েন্টমেন্টটা নিতে চান, তাদের নাম, ফোন নাম্বার এবং ঠিকানা এটা আমি দিলাম। এখন সে আমাকে তার নাম, ফোন নাম্বার এবং ঠিকানা দিয়ে দিল। তো তার ফোন নাম্বার আমার কাছে আসে, তার মানে কি তার সঙ্গে কন্ট্যাক্ট করার মতো ইনফরমেশন আমার কাছে এখন আছে। তো আমি তার ফোন নাম্বারে ফোন দিলাম, বললাম যে ভাই আমার অমুক জায়গায় লোকেশন, আপনি আসেন আমার বিল্ডিংটা দেখে যান, যদি মনে হয় আপনি কিনবেন তাহলে কিনতে পারেন, ঠিক আছে? তো এটাই মূলত হলো গ্রো কাস্টমার বেস, যেটাকে আমরা সহজ ভাষায় বলি লিড জেনারেশন বা লিড জেনারেশন অ্যাডস, ঠিক আছে? তো এইগুলো হলো সবগুলো হলো কি এক একটা করে গোল বা অবজেক্টিভ
আমি কোন বিষয়ের উপরে ফোকাস দিব, এটা হলো এই বিষয়টা। তো এক একটা জিনিস এক একটা বিজনেসের সঙ্গে রিলেটেড, কোন ধরনের বিজনেস ক্লায়েন্টের আছে ওই রিলেটেড গোল আমাদেরকে সিলেক্ট করতে হবে। অনেক ক্লায়েন্ট আছে আপনার কাছে আসবে একদম নিউ, কিচ্ছু জানা না, বুঝছেন, কিন্তু তার বিজনেসের ক্যাটাগরি আপনাকে বলছে আমার বিজনেসটা এরকম, তখন আপনাকে সাজেস্ট করতে হবে তাহলে আপনার জন্য এই অ্যাডসটা ঠিক হবে, বুঝতে পেরেছেন। কিন্তু পেজ থেকে যেই দুইটা অ্যাডস ফেসবুক নিজে রিকমেন্ড করে সেটা হলো গেট মোর মেসেজ অথবা গেট মোর পেজ লাইক। এগুলো কিন্তু আমরা পেজ থেকে দিব না, এগুলো আমরা শিখব প্রফেশনাল ওয়েতে, বুঝতে পেরেছেন। বাট এখান থেকে আমরা জেনে গেলাম, ওখানে গিয়ে আরও জানবো, এই হলো বিষয়। তো আমরা পেজ থেকে কাজ করব শুধু মেসেজ এবং লাইকের, আর কোনো কাজ করব না আমরা। আচ্ছা, তাহলে আমরা যেহেতু প্রমোট করতেছি তাহলে আমাদের অবজেক্টিভ কোনটা থাকবে, কোনটা, গেট মোর পেজ লাইক। তাহলে এটা সিলেক্ট করতে হবে, এখানে এসে সেভ দিতে হবে। আচ্ছা, এটা হলো কি অ্যাড ক্রিয়েটিভ, ঠিক আছে। হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউর অ্যাড টু লুক, আমি এখানে যা দিব একজন পারসন সেটাই দেখবে, বুঝতে পেরেছেন। তো এটাকে বলা হয় ডেসক্রিপশন, আবার বলা হয় প্রাইমারি টেক্সট, আবার কেউ কেউ বলে অ্যাড কপি, বুঝতে পেরেছেন। তাহলে এটার নাম হলো তিনটা, কেউ বলে থাকে অ্যাডস ডেসক্রিপশন, কেউ বলে প্রাইমারি টেক্সট, আবার কেউ বলে অ্যাডস কপি, বুঝতে পেরেছেন। আমরা এখানে যা দিব একজন পারসন সেটাই দেখবে, এটাকে মূলত বলা হয় একটা অ্যাডসের ব্যাক এন্ড। আমরা ভিতরে যা দিব ফ্রন্ট এন্ডে ওটাই শো করবে, বুঝতে পেরেছেন, এই হলো বিষয়। তাহলে আমরা যেহেতু পেজ লাইকের জন্য অ্যাড দিচ্ছি, তাহলে আমাদেরকে ওই রিলেটেড একটা ডেসক্রিপশন এখানে লিখতে হবে খুব সুন্দর করে, তাই না। তাহলে আমি যে পেজটা নিয়ে কাজ করতেছি সেটা হলো কি ডিজি মার্কেটিং সলিউশন এজেন্সি, তার মানে সে কি মার্কেটিংয়ের কাজ করে, তাই না, বা একটা মার্কেটিং এজেন্সি, এটা সে মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে। তো আপনারা কাজ করবেন, ধরেন আপনি যে পেজে কাজ করতেছেন সেটা হলো কি নিউ হ্যাভেন ফ্যাশন, তার মানে এটা হলো একটা ফ্যাশন রিলেটেড পেজ। তাহলে এক একটা পেজের জন্য এক এক রকম অ্যাড কপি হবে, বুঝতে পেরেছেন। যেহেতু আমি এই পেজের জন্য করতেছি তাহলে এখানে আমি সার্ভিস রিলেটেড লিখতে পারি, যেমন উই আর প্রোভাইড বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এই রিলেটেড আমি কোনো একটা হেডলাইন দিতে পারি বা টেক্সট দিতে পারি। যদি এরকম কিছু যদি হয় তাহলে আমি দিতে পারি, তাহলে আমরা কি দিতাম যদি এই ধরনের যদি হতো, কি দিতাম আমরা এই ধরনের যদি হতো, বলেন, আইডিয়া তো দিলাম একটা, ধরেন ফ্যাশন রিলেটেড তাহলে কি দিতাম, হ্যাঁ, তাহলে এখানে আমরা দিয়ে দিতাম যে উই আর সেলিং দ্য বেস্ট ফ্যাশনেবল প্রোডাক্ট অন আওয়ার পেজ, এই রিলেটেডই তো কিছু একটা দিতাম, তাই না। তো এই হলো আর কি বিষয়। তো পেজের উপরে ডিপেন্ড করে যে অ্যাড কপিটা মূলত কেমন হবে, ক্লায়েন্ট যেই রিলেটেড সার্ভিস দিবে ওই রিলেটেড অ্যাড কপি চালাতে হবে। ব্লেন্ডার চালাচ্ছে নাকি কেউ, আরে বাবা রে বাবা, যাক বন্ধ হয়েছে। আচ্ছা, ধরেন আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড পেজ, সেহেতু আমি এখানে দিলাম উই আর প্রোভাইড দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস on our agency. Stay us on like our page. ধরেন এতটুকু আমি দিয়ে দিলাম। এখন একজন পারসন এই জায়গার মধ্যে কিন্তু ওই জিনিসটাই দেখবে। এটা কি বলা হচ্ছে, অ্যাড প্রিভিউ। আমাদের অ্যাডটা কিভাবে আসবে, যেমন এইভাবে উই আর প্রোভাইড দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস অন আওয়ার এজেন্সি, প্লিজ স্টে আস অর লাইক আওয়ার পেজ। যদি এটা আমার ই কমার্স রিলেটেড হতো, আই মিন আমার প্রোডাক্ট রিলেটেড যদি হতো, তাহলে আমি এখানে দিতাম যে উই আর সেলিং, হ্যাঁ, দ্য বেস্ট ফ্যাশনেবল আইটেমস অন আওয়ার পেজ, প্লিজ স্টে আস অর লাইক আওয়ার পেজ। এই তো এতটুক। কারণ আমি এখানে চালাচ্ছি পেজ লাইকের জন্য অ্যাডস চালাচ্ছি, তো আমার পেজের বিষয় তাকে বলতে হবে, আমি কি ধরনের সার্ভিস দিচ্ছি সেটা তাকে বলতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করব যখন অ্যাডভান্সে যখন যাব তখন আরও আলোচনা করব। আচ্ছা, তো ধরেন এখানে আমরা এটা দিলাম। এখন এই জায়গার মধ্যে যে লোগোটা যে আসছে এটা কিন্তু ডিফল্টভাবে আসছে। ডিফল্টভাবে কিভাবে আসলো, কারণ আমি তো এখানে গেট মোর পেজ লাইক দিছি, ঠিক আছে। তো আমার যে লোগোটা যে দেওয়া যে ছিল ওই লোগোটাই কিন্তু এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আমি যদি এখানে যদি আমরা যদি চাই তাহলে আমরা কিন্তু অন্য পোস্টও কিন্তু সিলেক্ট করতে পারবো, বুঝতে পেরেছেন, অন্য পোস্টও এখানে সিলেক্ট করা যাবে।
আর যদি আমরা যে মনোযোগ করি যে না আমরা এইটা দিয়েই কাজ করব, তাহলে এটা দিয়েই করব। দেখেন এই যে ইউজ এ পোস্ট লেখা আছে, আমি যদি এখানে যে ক্লিক যদি করি তাহলে এখানে কিন্তু আমার সকল পোস্ট শো করবে। তো ধরেন আমি অন্য একটা পোস্ট দিব, আমি এই পোস্টটা দিব, তাহলে আমাকে এই পোস্টটা ইউজ করতে হবে। যদি ধরেন আমি এই পোস্টটা দিব তাহলে এটা ইউজ করতে হবে, এরকম আর কি। অলরেডি পোস্ট করা আছে, হ্যাঁ ওটা দিয়ে। তো যদি না, এটা এখন চেঞ্জ হবে না, এটা ডিফল্ট চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন আমি যদি ইউজ পোস্ট থেকে এই পোস্টটাকে যদি আমি যদি ইউজ যদি করি, তাহলে এই পোস্টের মধ্যে কিন্তু অনেক কিছু লেখা আছে না, দেখেন তো। এগুলো কিন্তু ডিফল্টভাবে আমাদের অ্যাডে নিয়ে নিবে, আই মিন এই জায়গায় টেক্সটটা ডিফল্টভাবে চলে আসবে। হ্যাঁ, আর এটা যে আমরা যে করতেছি এটা হলো ম্যানুয়াল, তার মানে আমাকে লিখে দিতে হবে, ঠিক আছে। তো ইউজ এ পোস্ট এটাকে মূলত বলা হয় ইউজ এক্সিস্টিং পোস্ট, আর এটা যেটা আমরা করতেছি এটাকে মূলত বলা হয় ম্যানুয়াল। এটা আরও ভালোভাবে বুঝবেন যখন আরও অ্যাডভান্সে যাব, ঠিক আছে। তো ধরেন আমরা এখানে এটা দিয়ে দিলাম, এটা হলো আমাদের লগোটা এখানে শো করবে। এখন বোটন লেভেল, বোটন কি শো করবে? তো যেহেতু আমাদের পেজের মধ্যে আমরা লাইক ফলোয়ার বাড়তে যাচ্ছি, তাহলে বোটন থাকবে লাইক পেজ। এখন কেউ যদি এই যে বোটনটা দেখেন এখানে একটা থামস আপ আছে না, এখানে যদি কেউ যদি ক্লিক যদি করে তাহলে আমাদের পেজের মধ্যে কিন্তু লাইক চলে আসবে, বুঝছেন? তার মানে অ্যাড থেকে এই বোটনে ক্লিক করলেই লাইক চলে আসবে। আচ্ছা, আর এটা হলো অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। যদি পেজ থেকে অ্যাড দেন তাহলে এটাকে অন করে রাখবেন, ঠিক আছে। আর যদি আমরা অ্যাডস ম্যানেজার থেকে যদি দেই বা আরও অ্যাডভান্স ওয়েতে যদি দেই, তাহলে এটা অন করলেও সমস্যা নাই, অফ করলেও সমস্যা নাই, ঠিক আছে। এটার কাজ মূলত কি? এ হলো মনে করেন ডেলিভার ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ ভেরিয়েশন টু পিপল হোয়েন লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স। মানে আমাদের যে সকল মানে যে সকল অ্যাডস আর কি আছে বা যে সকল অ্যাডস চলতেছে, ঠিক আছে, ওই রিলেটেড যে সকল অ্যাডস আছে এগুলোর সঙ্গে আমাদের ডাটাগুলোকে আর কি অটোমেটিক্যালি সে কী করে, অটোমেটিক্যালি সেই ডাটাগুলোকে তার সঙ্গে সে আর কি ম্যাচ করে। ম্যাচ করার পরে সে আমাদের যে অ্যাডটা যে আছে এটাকে আর কি ডিফারেন্ট ভেরিয়েশনে ক্রিয়েট করে, নিজে থেকে ক্রিয়েটিভ করে, ভেরিয়েশনে ক্রিয়েট করে এমন কিছু পার্সনের কাছে আমাদের অ্যাডটাকে পৌঁছায় যে যার জন্য আমাদের অ্যাডের জন্য পারফরমেন্সটা ইমপ্রুভ হয়। এই কাজটা আর কি এই অপশনটা আর কি করে, যে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ এক একজনের কাছে এক একভাবে অ্যাডটাকে শো করাবে সে। আচ্ছা, আর এই যে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি, সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল রিলেটেড অ্যাডস, রিয়েল এস্টেট রিলেটেড অ্যাডস, এই রিলেটেড অ্যাডস যদি আমরা যদি দেই তাহলে আমাদেরকে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা সিলেক্ট করতে হয়। এটা আমরা সিলেক্ট না করলে আমরা ওই ধরনের অ্যাডগুলো রান করতে পারবো না, বুঝতে পেরেছেন? সো আমাদের এটা তো কোনো ধরনের ওই রিলেটেড তো অ্যাড তো না, সো সেই ক্ষেত্রে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি অন করার দরকার নাই। এখন চলে আসেন মেন জায়গায়, অডিয়েন্সেস, ঠিক আছে। ফেসবুকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো অডিয়েন্স। আপনি যদি অডিয়েন্স স্ট্র্যাটেজি সুন্দরভাবে সাজাতে না পারেন, আপনি যদি অডিয়েন্স সম্পর্কে না বুঝেন, আপনি আপনার অ্যাডের জন্য কোন অডিয়েন্সটা বেস্ট এটা যদি আপনি যদি না বুঝতে পারেন, না সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার অ্যাডের রেজাল্ট কখনোই ভালো হবে না। এখন ধরেন আপনি কাজ করতেছেন, আপনার একজন ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্ট সেল করে, ধরে নেন আর কি, সেই ক্লায়েন্ট সেল করে পাঞ্জাবি। এখন যারা শাড়ি কিনতে ইচ্ছুক তাদেরকে যদি পাঞ্জাবি যদি দেখান, সে কি কিনবে? পসিবল না। এখন ধরেন আপনার যে ক্লায়েন্ট যে আছে সেই ক্লায়েন্ট অর্গানিক ফুড সেল করে, অর্গানিক ফুড মিনস ধরেন হানি নাট সেল করে। এখন এমন মানুষের কাছে আমরা অ্যাড শো করছি যার হানি নাট খাওয়ার প্রয়োজনই নেই, সে কি দিবে? নেবে না। এই হলো বিষয়। তো ওই জন্য আমাদেরকে অডিয়েন্স সম্পর্কে আগে বুঝতে হবে যে আমার অডিয়েন্স কারা, বুঝতে পেরেছেন? তাহলে অ্যাডস দেওয়ার আগে বুঝতে হবে আমার অডিয়েন্স কারা। যেমন আমি এখানে অ্যাডস দিচ্ছি কি ধরনের, আমি কোন পেজ থেকে দিচ্ছি? মার্কেটিং পেজ থেকে দিচ্ছি। তাহলে মার্কেটিং কারা কারা এই সার্ভিসটা নিতে পারে, বুঝতে পেরেছেন? কারা কারা আমার কাছ থেকে পেজ বুস্ট, পেজ প্রমোট, পোস্ট বুস্ট, এগুলো সার্ভিস কারা নিতে পারে, এদেরকে টার্গেট করতে হবে। এখন ধরেন আমি মার্কেটিং রিলেটেড পেজের অ্যাড দিচ্ছি আর আমি টার্গেট করে দিচ্ছি দাদা টি শার্টে ইন্টারেস্ট, এ তো জীবনও এটা দেখে লাইক দিবে না, বুঝছেন না? তাহলে আমাকে এমন পার্সনকে টার্গেট করতে হবে যার অলরেডি বিজনেস আছে, বুঝতে পারছেন? যারা স্মল বিজনেসার তাদেরকে টার্গেট করতে হবে। যারা ছোট বিজনেসার তারা কিন্তু চায় যে আমার বিজনেসটা আমি অনলাইনের মাধ্যমে গ্রো করি, তখন তারা আমাকে মেসেজ করবে অথবা আমার পেজে লাইক দিয়ে আমার সাথে থাকবে,
বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। তাহলে অডিয়েন্সটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, অডিয়েন্স সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। তো ফেসবুকে অডিয়েন্স মূলত হলো 3 ধরনের। একটা হলো ইন্টারেস্ট অডিয়েন্স, একটা হলো বিহেভিয়র অডিয়েন্স, আচ্ছা একটা হলো আমাদের বিহেভিয়র অডিয়েন্স, আর একটা হলো ডেমোগ্রাফি অডিয়েন্স। অডিয়েন্স তাহলে ইন্টারেস্ট বেস অডিয়েন্সও আছে, বিহেভিয়র বেস অডিয়েন্সও আছে, ডেমোগ্রাফি বেস অডিয়েন্সও আছে। তাহলে ফেসবুকে 3 ধরনের অডিয়েন্স আছে। আচ্ছা এখন এই অডিয়েন্সের মধ্যে কোন অডিয়েন্সের অ্যাক্টিভিটি কেমন এই জিনিসটা বুঝতে হবে। ইন্টারেস্ট অডিয়েন্স মানে আমি যে প্রোডাক্ট অথবা যে সার্ভিস নিয়ে আমি অ্যাড দিচ্ছি সে সেই প্রোডাক্ট অথবা সার্ভিসে ইন্টারেস্ট। বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল আমি টি শার্ট নিয়ে অ্যাড চালাচ্ছি, তাহলে আমাকে ইন্টারেস্ট থেকে ওই সকল পার্সনকে টার্গেট করতে হবে যারা টি শার্টে ইন্টারেস্ট। বুঝতে পেরেছেন? আর বিহেভিয়র অডিয়েন্স হলো কারা? যারা মূলত প্রোডাক্টের অনার, মানে যাদেরকে আমরা বলে থাকি অন প্রোডাক্ট, অনার অফ প্রোডাক্ট। আমি যে টি শার্টটা সেল করছি সেই টি শার্ট সে অলরেডি ইউজ করছে। বুঝতে পেরেছেন? এটা হলো বিহেভিয়র অডিয়েন্স। আর ডেমোগ্রাফি অডিয়েন্সটা এটা হলো কারা? এরা হলো আপনার বিহেভিয়র বেস, মানে এই বিহেভিয়র বেসই অডিয়েন্স, মানে ধরেন যাদের ঝগড়া বিবাদ চলতেছে, হ্যাঁ, যারা মনে করেন যে রিলেশনশিপে আছে, এগুলো হলো ডেমোগ্রাফি অডিয়েন্স। বুঝতে পেরেছেন? এদের কাছেও বিক্রি করার মতো অনেক কিছু আছে আমাদের, হ্যাঁ অনেক কিছু। দাঁড়ান, এদেরকেও আমরা ধরবো কিছুক্ষণ পর, আগে আমরা এই ভদ্রলোকগুলোকে আগে বুঝি। তো এখানে একটা জিনিস আপনারা একটু বোঝার চেষ্টা করেন। ধরেন, খুব সুন্দরভাবে বুঝতে হবে জিনিসগুলো। ধরেন আমি আইফোন সেল করব, আমি আইফোন সেল করব, ঠিক আছে? ধরেন আইফোন 15 প্রো ম্যাক্স, আমি আইফোন 15 প্রো ম্যাক্স সেল করব। তাহলে আমার অডিয়েন্স কারা? ইন্টারেস্ট, বিহেভিয়র না ডেমোগ্রাফি? তিনটাই কিন্তু আমি আপনাদেরকে বলছি। কারা আমার অডিয়েন্স কারা? ইন্টারেস্ট। ধরেন আমি আইফোন 15 প্রো ম্যাক্সের ব্যাক কভার সেল করব, কেন বিহেভিয়র অডিয়েন্স, কেন ইন্টারেস্ট না? কেন বলেন এখন, ইন্টারেস্ট কারা, বিহেভিয়র কারা, একটু বলেন। আচ্ছা, আমরা আইফোন 15 প্রো ম্যাক্স সেল করতে যাচ্ছি, তাহলে আমাদের অডিয়েন্স থাকবে ইন্টারেস্ট। আমরা আইফোন 15 প্রো ম্যাক্সের ব্যাক কভার সেল করছি, তাহলে অডিয়েন্স থাকবে কারা? বিহেভিয়র। বাট ইন্টারেস্টও আসবে এখানে। যারা আইফোন 15 প্রো ম্যাক্স ব্যাক কভারের উপরে ইন্টারেস্টেড তারাও আমার অডিয়েন্স, যারা অলরেডি আইফোন 15 প্রো ম্যাক্স ইউজ করছে তারাও আমার অডিয়েন্স। বুঝতে পেরেছেন? তার মানে অনার অফ প্রোডাক্ট, সে আইফোন 15 প্রো ম্যাক্স ইউজ করতেছে, তাহলে সে ব্যাক কভার অবশ্যই নেবে, সে চাবে যে আমার ফোনটা একটু প্রোটেক্ট হোক। বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। তাহলে আমাদেরকে প্রোডাক্ট ওয়াইজ এই বিষয়গুলোকে টার্গেট করতে হবে, ঠিক আছে? এখন ডেমোগ্রাফি অডিয়েন্সের বিষয় একটু বলি। ডেমোগ্রাফি অডিয়েন্স, ধরে নেন আপনার কাছে ক্লায়েন্ট আসলো, সেই ক্লায়েন্ট, অনেক আছে যে কাপল ড্রেস আছে না, শাড়ি পাঞ্জাবি একসাথে সেল হয়। তো ধরেন আপনি শাড়ি এবং পাঞ্জাবি এরকম একটা কাপল ড্রেসের আপনি অর্ডার দিচ্ছেন, মানে করছেন, অ্যাড দিচ্ছেন, তাহলে এই প্রোডাক্টটা কারা কিনতে পারে? যারা ম্যারিড পারসন তারা কিনতে পারে, যারা ইন এ রিলেশনশিপে আছে, হ্যাঁ ওই ঘুরতে যাবে একসাথে একই কালার ম্যাচিং ড্রেস পরে যাবে, এই আর কি। ইন এ রিলেশনশিপে যারা আছে তারা কিনতে পারে, ঠিক আছে? তাহলে যারা শাড়িতে ইন্টারেস্টেড, এখন কিন্তু ইন্টারেস্টও চলে গেল, যারা শাড়িতে ইন্টারেস্টেড তারা কিনতে পারে, যারা পাঞ্জাবিতে ইন্টারেস্টেড তারাও কিনতে পারে, কারণ এখানে শাড়ি পাঞ্জাবি দুইটার সেট আছে। যারা ড্রেসেস অথবা ক্লোথিং, হ্যাঁ বা ক্লোথিং অ্যাক্সেসরিজে ইন্টারেস্টেড তারাও আমার এই ড্রেসটা কিনতে পারে। তাহলে এই যে ম্যারিড পারসন, ইন এ রিলেশনশিপে যারা আছে তারাই মূলত হলো ডেমোগ্রাফি অডিয়েন্স। বুঝতে পেরেছেন? আর শুধু ডেমোগ্রাফির মধ্যে ম্যারিড আর ইন এ রিলেশনশিপ পারসন নাই, এখানে যাদের ঝগড়া বিবাদ চলতেছে না তারাও আছে, যাদের অলরেডি ডিভোর্স হয়ে গেছে না তারাও আছে। বুঝতে পারছেন? সব অডিয়েন্স এখানে আছে, এই হলো বিষয়। তাহলে ইন্টারেস্ট অডিয়েন্স কারা,
বিহেভিয়ার অডিয়েন্স কারা, ডেমোগ্রাফি অডিয়েন্স কারা, বুঝতে পেরেছেন? আপনি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছেন সেই প্রোডাক্টের অডিয়েন্স এই তিনটা সেকশনেই আছে। আমি যদি আইফোন 15 প্রো ম্যাক্স সেল করি তাহলে আমার অডিয়েন্স কিন্তু এই সেকশন এবং এই সেকশনে আছে, বাট এই সেকশনে নাই, কারণ এটা হলো অনার অফ প্রোডাক্ট, অলরেডি তার কাছে এটা আছে। আচ্ছা, আমি যদি আইফোন 15 প্রো ম্যাক্স ব্যাক কাভার ইউজ করি তাহলে কিন্তু আমার অডিয়েন্স তিন জায়গাতেই আছে, ইন্টারেস্টেও আছে, বিহেভিয়ারও আছে, ডেমোগ্রাফিতেও আছে। গার্লফ্রেন্ডের আইফোন 15 প্রো ম্যাক্স আছে, সুন্দর একটা কাভার পাইছি, কিনে দিব, ইন এ রিলেশনশিপ, এই হলো আমার অডিয়েন্স, বুঝতে পেরেছেন? তাহলে আমার অডিয়েন্সটা তিন জায়গাতেই আছে। তাহলে প্রোডাক্ট ওয়াইজ আপনাকে অডিয়েন্স খুঁজে বের করতে হবে, আপনার অডিয়েন্স কোথায়, দেন আপনাকে অডিয়েন্স টার্গেট করতে হবে, ঠিক আছে? তাহলে ফেসবুকে অডিয়েন্স সেকশন হলো কয় ধরনের, অডিয়েন্স হলো কয় ধরনের, তিন ধরনের। আর এই অডিয়েন্সটাকে মূলত বলা হয় ডিটেইল অডিয়েন্স, যেটাকে আমরা ডিটেইল টার্গেটিং বলি। হ্যাঁ, এটাকে বলা হয় ডিটেইল অডিয়েন্স। তাহলে ফেসবুকে অডিয়েন্স হলো তিন ধরনের, একটা হলো ইন্টারেস্ট অডিয়েন্স, বিহেভিয়ার অডিয়েন্স, ডেমোগ্রাফি অডিয়েন্স। ওকে, তিনটার কাজ কি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমরা অডিয়েন্সগুলোকে একটু টার্গেট করব, চলেন দেখে আসি এখন অডিয়েন্স টার্গেটিং। এই যে হলো আমাদের অডিয়েন্স সেকশন এখানে, আর এটা হলো অডিয়েন্স ডিটেলস, আর এটা হলো অ্যাডভান্টেজ অডিয়েন্স, ঠিক আছে? তো অ্যাডভান্টেজ অডিয়েন্সটা আমাদের থাক, এখান থেকে আমরা অডিয়েন্স ডিটেলসে আসবো। এই পেন্সিল আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদেরকে বলবে সিলেক্ট দ্য লোকেশন অফ পিপল ইউ ওয়ান্ট টু রিচ উইথ ইউর অ্যাড। আমাদেরকে এখান থেকে লোকেশনগুলো সিলেক্ট করতে হবে, কোন পারসন, কত বয়সী, কোন লোকেশন, কে আমার প্রোডাক্ট নিতে পারে, এগুলো বলতে হবে। তো দেখেন এখানে আছে জেন্ডার, অল আছে, মেন আছে, অমেন আছে। আপনি সেল করতেছেন, ধরে নেন আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট হলো ব্লুটুথ হেডফোন বা ওয়্যারলেস হেডফোন, তাহলে ওয়্যারলেস হেডফোন কারা কিনতে পারে, ছেলে মেয়ে উভয় কিনতে পারে, তাহলে অল হবে, তাই না? আমার ক্লায়েন্ট আসছে, সে টি শার্ট সেল করে, ঠিক আছে, ধরে নেন সে টি শার্ট সেল করে, তাহলে অডিয়েন্স কারা হতে পারে, মেন। আচ্ছা, এখন এখানে আবার একটা বিষয় আছে, আমরা যদি দেখেন, আমরা যদি টি শার্ট সেল যদি করি, টি শার্টের কিন্তু দুটো ধরন আছে, একটা হলো শর্ট টি শার্ট, একটা হলো লং টি শার্ট। মেয়েরা লং টি শার্ট পরে, শর্ট টি শার্ট না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এটাও হতে পারে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের যে স্পেসিফিক যে সেকশনটা থাকছে সেটা হলো মেন, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি শাড়ি সেল করব, আমার ক্লায়েন্ট শাড়ি সেল করবে, তখন এই ক্ষেত্রে আমার অল আসতে পারে, ঠিক আছে? কেন? কারণ হাজব্যান্ড ওয়াইফকে গিফট করবে, আর যদি ওয়াইফও যদি দেখে তাহলে আগে হাজব্যান্ডের উপরে প্রেশার আসবে, শাড়ি তো আমি কিনবই, টাকা দিতে হবে, তারপর এই ভদ্রলোক টাকা দিলেই ভদ্রমহিলা কিনবে, নাহলে কিন্তু কিনবে না, বুঝতে পারছেন? তখন সেই ক্ষেত্রে অল। তো এইটা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে যে আসলে কী ধরনের প্রোডাক্ট এবং আমার অডিয়েন্স কারা হতে পারে। তো ধরেন আমরা এখানে অলই দিয়ে দিলাম। এখন এখানে বলতে এজ, কত বয়সী পার্সনের কাছে আমি প্রোডাক্টটা সেল করব। তো ধরেন আমি কাপল ড্রেস সেল করব, তাহলে এই ড্রেসটা কারা নিতে পারে, ধরেন আমি 18 থেকে এখান থেকে আমি নিয়ে আসে দিতে পারি 35 পর্যন্ত দিতে পারি, তাও এটা বেশি হয়ে যায়, কারণ 35 পর্যন্ত এটা মেয়ের মধ্যে থাকে না, মহিলার মধ্যে চলে যায়, তাই না? আঙ্কেল আন্টিকে জীবনও কিনে দিত না, এই হলো আর কি বিষয়। হ্যাঁ, বাট যদি এটাকে আমি যদি 30-এ যদি নিয়ে আসি তাহলে আবার ঠিক আছে, বুঝতে পারছেন? যদি টি শার্ট যদি কিনি তাহলে এখান থেকে সুন্দর করে আমি 50-এ নিয়ে যেতে পারি, কারণ আঙ্কেলও টি শার্ট দেখলে টি শার্ট কিনবে, বুঝছেন? এই হলো বিষয়। তাহলে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে যে এজ কতটুকু থাকবে, বুঝতে পেরেছেন? বয়স আমরা কতটুকু দিব, কিন্তু 18-র নিচে নামানো যাবে না। আবার 18-র নিচে নামাইলে আমাদের অডিয়েন্স সেকশনই থাকবে না। আমি যদি নামাই যদি দেই, ধরেন 16 করে দিলাম, দেখেন এখানে কিন্তু কিছু সিলেক্ট করার নাই, ঠিক আছে? সো এটা আমাদেরকে 18-তেই রাখতে হবে। কেন? কারণ 18 বছরের নিচে যারা আছে তারা ফোন, অনেকেই আছে ফোন ইউজ করে, বাট তারা আমার প্রোডাক্ট কিনবে না, বুঝতে পেরেছেন? তো 18 বছর থেকে এর উপরে যারা আছে তারাই আমার প্রোডাক্ট কিনবে, বুঝতে পেরেছেন? তো প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে আমার বয়স মূলত কতটুকু দিতে হবে, বুঝতে পেরেছেন? তো ধরেন আমাদের বয়স 18 থেকে 85 থাকলো। আচ্ছা, এখন এখানে লোকেশন, আপনি কোন লোকেশনে অ্যাড চালাবেন এখান থেকে আপনি বলে দিতে পারবেন। এটাই হলো ডিজিটাল মার্কেটিংয়ের মজা। আমি বসে আছি বাংলাদেশে, সিলেক্ট করে দিছি ইউনাইটেড স্টেট, অ্যাড দেখবে ইউনাইটেড স্টেটের পার্সন, বুঝতে পারছেন? আমি বসে আছি এখানে, আমি অ্যাড চালাবো বরিশালে, ওখানেই আমার অ্যাড চলবে, ওখানকার পার্সন আমার অ্যাড দেখবে।
আমি ঢাকা শহরে বসে পুরো বাংলাদেশে আমি অ্যাড চালাতে পারবো, পুরো বাংলাদেশের মানুষজন আমার অ্যাড দেখবে। ঠিক আছে, এই জন্যই ডিজিটাল মার্কেটিং এত পপুলার, কম খরচে বেশি অডিয়েন্সের কাছে রিচ। বুঝতে পেরেছেন? তো এখানে অলরেডি আমাদের বাংলাদেশ কিন্তু দেওয়া আছে, বাট যদি না দেওয়া থাকতো তাহলে আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করতাম, আমাদেরকে লিখে দিতে হতো বাংলাদেশ। বাংলাদেশ এখন কি চলে আসছে, বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এখন আমাদের বাংলাদেশ কিন্তু এখানে কিন্তু চলে আসলো, যে বাংলাদেশ কান্ট্রিতে আমরা অ্যাড চালাবো। দেখেন পুরো বাংলাদেশ কিন্তু নিয়ে নিছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন নিচের দিকে যদি আমরা আছি, তাহলে এখানে হলো ডিটেইল টার্গেটিং। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে এগুলো হলো ডিটেইল অডিয়েন্স। এই যে ডিটেইল টার্গেটিং, এখান থেকেই মূলত আমাদেরকে অডিয়েন্সগুলোকে টার্গেট করতে হবে। যদি এখান থেকে ব্রাউজে যান তাহলে দেখেন ডেমোগ্রাফি, ইন্টারেস্টস, বিহেভিয়ার্স। বুঝছেন? 3 ধরনের অডিয়েন্সই আমাদের আছে। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে সার্চ করতে পারি। যদি সার্চ করি তাহলে কি আসতে দেখেন, সার্চ ইন্টারেস্ট। ঠিক আছে, আমরা ইন্টারেস্ট বেস কি করতে পারি, সার্চ করতে পারি। ফর এক্সাম্পল, আমার যে ক্লায়েন্ট যে আছে সে ব্লুটুথ হেডফোন সেল করতেছে, আমরা এখানে জেন্ডার দিয়ে দিছি কি, অল, 18 থেকে 50 বছর দিয়ে দিছি। ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। এখন আমরা টার্গেট করব, তাহলে ব্লুটুথ হেডফোন কারা কিনতে পারে, এখন এইটা আমাদেরকে বের করতে হবে। কারা ব্লুটুথ হেডফোন কিনতে পারে, যারা মিউজিকে ইন্টারেস্টেড তারা ব্লুটুথ হেডফোন কিনতে পারে, তাই না? তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি মিউজিক, লিখে আমরা সার্চ করি মিউজিক, এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া, যারা ইন্টারেস্টেড আছে তারা আমার ব্লুটুথ হেডফোন কিনতে পারে। যারা অডিও লাভার তারা আমার ব্লুটুথ হেডফোন কিনতে পারে, তাই না? যারা ইন এ রিলেশনশিপে আছে, ফোন আর কতক্ষণ কানে ধরে থাকবো, তাই না? এটাও মনে করেন যে আপনার এরাও আমার কিনতে পারে। যারা ম্যারিড পারসন আছে তারাও আমার এটা কিনতে পারে। এরকম হলো বিষয়। তাহলে আমাদেরকে এইভাবে দেখে দেখে খুঁজে খুঁজে আমাদেরকে কি করতে হবে, অডিয়েন্সকে টার্গেট করতে হবে। যদি আমার ক্লায়েন্টের প্রোডাক্টটা হয় টি শার্ট, তাহলে কারা কিনতে পারে, প্রথমেই আসবে যারা টি শার্টে ইন্টারেস্টেড। হ্যাঁ, যারা টি শার্টে ইন্টারেস্টেড তারা আগে আমার প্রোডাক্ট কিনবে, কারণ যারা টি শার্টে ইন্টারেস্টেড তারা দেখলে তো আমার প্রোডাক্ট আগে কিনবে। ঠিক আছে, তারপর যারা ক্লোথিংয়ে ইন্টারেস্টেড আছে, যারা ক্লোথিংয়ে ইন্টারেস্টেড তারা আমার প্রোডাক্ট কিনবে। যারা ড্রেসে ইন্টারেস্টেড আছে, ড্রেস এবং ক্লোথিংয়ে ইন্টারেস্ট আছে, তারা আমার প্রোডাক্টটা কিনবে। যারা শার্টে ইন্টারেস্ট আছে, যারা শার্ট পরে, শার্ট, তারা টি শার্টও পরতে পারে, তারা আমার প্রোডাক্টটা কিনবে। ঠিক আছে, এইটাই তো। যারা ক্লোথিং অ্যাক্সেসরিজে ইন্টারেস্টেড, যারা ফ্যাশন অ্যাক্সেসরিজে ইন্টারেস্টেড তারা কিনতে পারে, তাই না? তাহলে এই রিলেটেড অডিয়েন্সগুলো আমাদেরকে টার্গেট করতে হবে। এখন ধরেন আমার ক্লায়েন্ট যে প্রোডাক্টটা সেল করতে সেটা হলো ঘড়ি, আই মিন স্মার্ট ওয়াচ, তাহলে এটা কারা কিনতে পারে, যারা ওয়াচে ইন্টারেস্টেড তারা কিনতে পারে, তাই না? এরকমই তো, যারা গ্যাজেটে ইন্টারেস্টেড, কারণ স্মার্ট ওয়াচ এটা তো গ্যাজেট রিলেটেড, তাই না? তাহলে যারা গ্যাজেটে ইন্টারেস্টেড তারা কিনতে পারে, যারা ইলেকট্রনিক অ্যাক্সেসরিজে ইন্টারেস্টেড তারা কিনতে পারে। এই তো, তাহলে এক একটা প্রোডাক্টের সাথে এক এক রকম অডিয়েন্স যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? এই হলো বিষয়। এখন ধরেন আমার যে ক্লায়েন্ট যে আছে সে হলো বাচ্চাদের ড্রেস সেল করে। বুঝতে পেরেছেন? সে বাচ্চাদের ড্রেস সেল করতেছে। ধরেন সে 3 বছর থেকে 10 বছরের যে বাচ্চারা আছে তাদের ড্রেস সেল করতেছে। তাহলে বাচ্চাদের প্রোডাক্ট কারা কিনতে পারে, যারা বাচ্চার গার্ডিয়ান, তাই না? প্যারেন্টস, এরাই তো কিনতে পারে। তাহলে প্যারেন্টস ছাড়া আমাদের আর কোনো অডিয়েন্স আছে যারা বাচ্চাদের কাপড় কিনতে পারে? আসে আর মাথায় কিছু? হ্যাঁ, রিলেটিভ তো এখানে তো অডিয়েন্স তো নাই যে লিখে তো দিতে পারবো না যে রিলেটিভ, এরকম কেউ নাই। তাহলে আমাদের শুধু অডিয়েন্স একটাই থাকবে, সেটা হলো প্যারেন্টস। ঠিক আছে, এরাই শুধু আমার ওই প্রোডাক্টটা কিনতে পারে, আর আমার কিন্তু কোনো অডিয়েন্স নাই। তাহলে দেখেন আমরা একটা টি শার্টের জন্য এতগুলো অডিয়েন্স দিলাম, কিন্তু বাচ্চার প্রোডাক্টের জন্য আমি অডিয়েন্স দিছি একটাই, সেটা হলো প্যারেন্টস। বুঝতে পারছেন? তাহলে একটা টি শার্টের জন্য এতগুলো অডিয়েন্স যা কাজ করবে, ওই বাচ্চার প্রোডাক্টের জন্য ওই একটা অডিয়েন্সই তা কাজ করবে। বুঝতে পেরেছেন? তাহলে প্রোডাক্ট বেস অডিয়েন্স আপনাকে টার্গেট করতে হবে। আর এই জিনিসটা রিসার্চ করার জন্য আপনাদের প্রয়োজন হবে কি, প্রোডাক্ট। যত বেশি প্রোডাক্ট হাতে থাকবে তত বেশি অডিয়েন্স রিসার্চ আপনারা করতে পারবেন। এই জন্যই আপনাদেরকে বললাম যে ব্যাঙ্গোমার্টের যে ওয়েবসাইটটা আছে এটা আপনারা ইউজ করবেন। কেন ইউজ করবেন? এখানে অনেক প্রোডাক্ট আছে। আপনারা কোনোদিন ব্লুটুথ হেডফোনের উপরে মনে করবেন, মানে মনে মনে ভাববেন যে এই ব্লুটুথ হেডফোনটা আমার ক্লায়েন্ট আমাকে এই কাজটা দিছে, এখন ব্লুটুথ হেডফোনের উপরে আমাকে অডিয়েন্স বের করতে হবে। তখন আপনারা এই ব্লুটুথ হেডফোনের উপরে এখানে আসে অডিয়েন্স রিসার্চ করেন, এই জায়গায় আসে অডিয়েন্স রিসার্চ করেন। রিসার্চ করার পরে এই অডিয়েন্সগুলো কিন্তু কপি করতে পারবেন, সুন্দর করে সিলেক্ট করে কপি করবেন, একটা নোটপ্যাডের মধ্যে রেখে দিবেন। এইটা রাখার কারণটা কি, পরবর্তীতে যদি আপনি টি শার্ট নিয়ে কোনো একটা অ্যাড দেন তাহলে আপনার কাছে অলরেডি অডিয়েন্স রাখা আছে।
আপনি শুধু কপি করবেন, অডিয়েন্স সেকশনে এসে পেস্ট করে দিবেন, সিলেক্ট করে দিবেন, কাজ শেষ। বুঝতে পেরেছেন? তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনাদের কাজ থাকবে কি অডিয়েন্সগুলোকে টার্গেট করা, রিসার্চ করা। কারণ আপনি অডিয়েন্স নিয়ে যত বেশি রিসার্চ করবেন আপনার আইডিয়া তত বেশি চলে আসবে, আপনার মধ্যে একটা নলেজ চলে আসবে। তখন আপনি প্রোডাক্ট দেখলে বলে দিতে পারবেন যে এই প্রোডাক্টের অডিয়েন্স কারা। বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদেরকে রিসার্চ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ অডিয়েন্স ছাড়া ফেসবুকে কোনো ভাত নেই। আপনি অডিয়েন্স যদি রেলিভেন্ট না দিতে পারেন, ফেসবুক আপনাকে কখনোই রেজাল্ট নিয়ে আসে দিবে না। বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। আর শুধু যে অডিয়েন্সের উপরে রেজাল্ট আসে এমনটা কিন্তু না, আর অনেক বিষয়ের উপরে ডিপেন্ড করে তারপর রেজাল্ট আসে। বুঝতে পেরেছেন? রেজাল্ট শুধু অডিয়েন্সের উপরে না, কিন্তু অডিয়েন্স তো অবশ্যই রেলিভেন্স হতে হবে। আমার যদি অডিয়েন্স যদি থাকে উলট পালট, তাহলে তো ফেসবুক আমাকে রেজাল্ট দিবে না, তাই না? তাহলে অডিয়েন্সটা আমাদেরকে রিসার্চ করতে হবে খুব ভালোভাবে। আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে একটা একটা করে প্রোডাক্ট নেবেন। যখন যেটা ধরেন আপনার ক্লায়েন্ট হলো শু সেল করে, তাহলে এটা মেন্স ফ্যাশন আমরা দিতে পারি, ফ্যাশন অ্যান্ড স্টাইলে যারা ইন্টারেস্ট তাদেরকে দিতে পারি, আউটফিটসে যারা ইন্টারেস্ট তাদেরকে দিতে পারি, স্ট্রিট ওয়্যারে যারা ইন্টারেস্ট তাদেরকে দিতে পারি। এই রিলেটেড মনে করেন কি অডিয়েন্সগুলোকে আমরা টার্গেট করতে পারি। তো দেখেন বিষয়গুলো, আমি প্রোডাক্ট দেখতেছি, অডিয়েন্স বলে দিচ্ছি। এরকম আপনাদেরকেও করতে হবে যে আপনারা প্রোডাক্ট দেখবেন, অডিয়েন্স আপনার নলেজে আছে, আপনি শুধু টার্গেট করবেন, এতটুকু আপনার কাজ। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এগুলো হলো সব ইন্টারেস্ট অডিয়েন্স। আর ডেমোগ্রাফিতে যদি আমরা যে বিহেভিয়ারে যদি যাই, তাহলে দেখেন বিহেভিয়ারে কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সের মধ্যে লেখা থাকে। যেমন দেখেন মোবাইল ডিভাইস ইউজার, হ্যাঁ, ফেসবুক অ্যাক্সেস মোবাইল আছে, এটা হলো রিসেন্টলি ডিটেক্টেড ডিভাইস ফেসবুক। আমরা যদি এখানে এইটাও যদি লিখি, ধরেন বিহেভিয়ার থেকে আমি যদি এই জায়গায় যদি লিখি, ধরেন আপনার আইফোন, দেখেন আইফোন এসি বা আইফোন 6, ধরেন এটা হলো আমার কিওয়ার্ড। আমি এখানে সার্চ করতেছি আইফোন 6 লিখে, তাহলে দেখেন অনস লেখা আছে কি বিহেভিয়ার। বুঝতে পেরেছেন? তার মানে তার কাছে আইফোনটা আছে। এখন আমি যদি আইফোন 6 এর কাভার যদি সেল করতাম, তাহলে আমি আগে একে সিলেক্ট করতাম, ঠিক আছে? কারণ এর কাছে আছে, তার মানে এই নিবে আমার এই কাভার। বুঝতে পেরেছেন? এরকম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইন্টারেস্ট দিলাম, বিহেভিয়ার করা, এটাও আমরা বুঝলাম। ডেমোগ্রাফিতে যদি যাই, তাহলে দেখেন ডেমোগ্রাফি থেকে আপনি এডুকেশন বেস টার্গেট করতে পারেন, ঠিক আছে? যেমন আমি এখানে কি ক্লোথিং সেল করতেছি, তাই না? জামা কাপড় সেল করতেছি। আমি এখান থেকে এডুকেশনে ধরেন চলে গেলাম, এবং এডুকেশন লেভেল থেকে আমি ধরেন এখান থেকে ফিল্ড অফ স্টাডি আছে, আবার ইউনিভার্সিটিস আছে, ঠিক আছে? তো ধরেন আমি এখান থেকে কোনো একটা কলেজ আমি টার্গেট করে দিলাম, ঠিক আছে? বা ধরেন এখানে আমি ফিল্ড অফ স্টাডি যারা ধরেন আপনার হাই স্কুলে পড়ালেখা করছে, ঠিক আছে, তাদেরকে আমি টার্গেট করলাম এখান থেকে, কারণ তারা আমার টি শার্টটা নিতে পারে, এই রিলেটেড। তাহলে আপনি এডুকেশন লেভেল থেকেও চাইলে আপনি কি করতে পারতেছেন, টার্গেট করতে পারতেছেন। লাইভ ইভেন্ট আছে, এই যে দেখেন প্যারেন্টস, আমরা যেখানে অল প্যারেন্টে যদি চলে যাই, তাহলে দেখেন প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, যাদের 18 থেকে 26 বছর চিলড্রেন আছে। তো এই যে বললাম যাদের মনে করেন যে আপনার 1 থেকে 10 বছরের বাচ্চা আছে, ঠিক আছে, তাদেরকে যদি টার্গেট করি, যে ধরেন বাচ্চাদের কাপড় সেল করতেছি আমরা, তাহলে আমরা এটা দিতে পারি প্যারেন্ট উইথ 3 to 5 ইয়ার্স, এটা দিতে পারি। তারপর এটা দিতে পারি এজ হলো 9 to 12 ইয়ার্স, এদেরকে আমরা দিতে পারি, ঠিক আছে? তারপর এটা দিতে পারি 1 থেকে 2 বছরের যাদের বাচ্চা আছে, এদেরকে আমরা টার্গেট করতে পারি। প্যারেন্টস আপ টু 12 মান্থ, ঠিক আছে, যাদের 1 বছরের বাচ্চা আছে শুধু, তাদেরকে আমরা দিতে পারি। তাহলে বাচ্চাদের প্রোডাক্টের জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমরা প্যারেন্ট অলও দিয়ে দিতে পারি, সব যত আছে সবাইকে আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন রিলেশনশিপে যদি চলে যাই, তাহলে রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে আসেন, দেখেন এই যে ডিভোর্সের আছে। এখন আপনি যদি কাপল ড্রেস সেল করেন, তাহলে এদেরকে টার্গেট করা যাবে কখনো? টার্গেট করলে তো মনে করেন যে শেষ। আর এখানে দেখেন কমপ্লিকেটেড ঝগড়া বিবাদ চলছে, এরাও আছে এখানে। বুঝতে পেরেছেন? এঙ্গেজ অডিয়েন্স আছে। তারপর ইন এ রিলেশনশিপ, যারা অলরেডি রিলেশনশিপে আছে। এখন কোশ্চিন থাকতে পারে ফেসবুক জানলো কিভাবে, তাই না? কারণ এগুলো তো আমরাই বলে দেই, এগুলো আমরাই বলি। দেখবেন রিলেশনশিপে আছে, আগে যায় প্রোফাইলে স্ট্যাটাস দেয় ইন এ রিলেশনশিপ। এইটা এই যে প্যারেন্টসদেরকে যখন আমরা এই যে যাদের 18 থেকে 26 বছর বা 3 থেকে 5 বছর যাদের বাচ্চা আছে, আমরা ধরেন আজকে আপনার একটা বেবি হয়েছে, আপনি প্রথমে কি করেন, ফেসবুকে যায় একটা স্ট্যাটাস মারেন না? হ্যাঁ, আপনি যাই ফেসবুকে যায় বলেন যে আজকে আমি বাচ্চার বাবা হইলাম,
লিখেন না, আজকে আমি বাচ্চার বাবা হইলাম, সবাই দোয়া করবেন। গেল, এই যে ফেসবুক বুঝে ফেলছে যে আপনি আজকে বাচ্চার বাবা হয়েছেন, তাহলে আপনি এই প্যারেন্টসদের দলে আছেন, আপনাকে সুন্দর করে নিজে এখানে রাখে দিবে যে এর, হ্যাঁ, ওখান থেকে সে কাউন্ট করে ফেলবে। বুঝতে পারছেন? আপনি ধরেন আজকে বাচ্চার বাবা হয়েছে, আপনি মেসেজ দেন বন্ধুকে, বন্ধু তুমি তো আজকে চাচ্চু হয়ে গেছো, শেষ। হ্যাঁ, এই যে বিহেভিয়ার ধরে ফেলছে, বুঝছেন? এই হলো বিষয়, এখান থেকে ফেসবুক সব কিছু জেনে নেয়। যদি ধরেন আপনার ম্যারেড হয়েছে, ওই যে লিখে দেয় না ম্যারেড, হ্যাঁ গট ম্যারেড, কত সুন্দর একটা স্ট্যাটাস দিয়ে দেয়, ফেসবুক বুঝে ফেলে যে তোমাকে এখানেই রাখতে হবে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। আর যারা কোনো স্ট্যাটাসই দেয় না, হ্যাঁ কমপ্লিকেটেড, এরা তো মনে করেন যে পুরো ঝগড়া বিবাদ চলতেছে, দেখেন না মারামারির ভিডিও দিয়ে দিছে, হ্যাঁ মারামারির ভিডিও দিয়ে দিছে এরকম। এই মনে করেন যে লাইভে আসে বলতেছে আজকে আমার খুব ঝগড়া হয়েছে, বুঝছেন? এই মনে করেন বিষয়। আচ্ছা, আবার এখানে দেখেন এই যে সিঙ্গেল পারসন, মানে যারা রিলেশনশিপ ম্যারেড এগুলো কিছুই দেয় নেই, এরা হলো সিঙ্গেল পারসন। ঠিক আছে, এদের এই বেচারাদেরকে আরও টার্গেট করা যাবে না এই ধরনের প্রোডাক্ট হলে, হ্যাঁ এগুলো এরা কোনোদিনও কিনবে না। বুঝছেন? এই হলো আর কি বিষয়। তাহলে এখান থেকে আপনি সকল ধরনের অডিয়েন্সগুলো নিতে পারবেন। বুঝতে পেরেছেন? কিন্তু অডিয়েন্স হলো কিসের উপরে ডিপেন্ড করবে? প্রোডাক্টের উপরে। আমার প্রোডাক্ট যদি হয় কাপড় ড্রেস, আমি ম্যারেডদেরকে টার্গেট করতে পারি। যেহেতু আমার প্রোডাক্টটা হলো আপনার টি শার্টের মধ্যে, ঠিক আছে, সেহেতু আমি ম্যারেডদেরকে আমি টার্গেট করতে পারবো। কিন্তু হ্যাঁ, ওপেন রিলেশনশিপে যারা আছে, যারা ইনের রিলেশনশিপে আছে, আমি তাদেরকে টার্গেট করতে পারি। ওপেন রিলেশনশিপ মানে চলতেছে, এখন তো নতুন নতুন, এখন শুধু গিফট চলবে, বুঝছেন? টি শার্ট এরাই কিনবে, এই হলো বিষয়। ইনের রিলেশনশিপে আছে, শুধু গিফট চলবে, টি শার্ট এরাই কিনবে। তো এদেরকে মনে করেন যে আমি টার্গেট করতে পারি। তাহলে আমার অডিয়েন্স কিন্তু সব জায়গায় আছে, কিন্তু আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? আর এই খুঁজে খুঁজে বের করার জন্য আপনাদের প্রয়োজন হবে প্রোডাক্ট। আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে রিসার্চ করবেন। যেমন এই যে ব্যাগ, হ্যাঁ, তারপর এই যে এই ব্যাগ আছে, এই ব্যাগটা কারা কিনতে পারে? যারা ট্রাভেলার, তারা এই ব্যাগটা কিনতে পারে, তাই না? তাহলে এই রিলেটেড মনে করেন যে চিন্তাভাবনা নিয়ে কী করতে হয়, এই যে যেমন ফেন, এটা কারা কিনতে পারে? আমরা প্রথমে প্যারেন্টদেরকে টার্গেট করে দিব, প্যারেন্টসদেরকে। বাচ্চাকে গরম লাগতে পারে, আগে তো তারা কিনবে এটা, বুঝছেন? তাহলে আগে প্যারেন্টসদেরকে টার্গেট করে দিব, তারপর যারা ম্যারিড পারসন তাদেরকে টার্গেট করে দিব, তারপর মনে করেন যে আর কাদের, যারা মনে করেন যে আপনার ফ্যানে ইন্টারেস্টেড, এরকম অডিয়েন্স আছে, ফ্যান লিখে সার্চ করলে যারা ফ্যানে ইন্টারেস্টেড, গ্যাজেটে ইন্টারেস্টেড, ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজে ইন্টারেস্টেড, এদেরকে আমরা টার্গেট করতে পারি। তো এইভাবে আমাদেরকে অডিয়েন্সকে টার্গেট করতে হবে। বুঝতে পারছেন? তাহলে অ্যাডের জন্য বা অ্যাডভার্টাইজিংয়ের জন্য অডিয়েন্সটা হলো মূলত মেন। একে টার্গেট সঠিকভাবে করলে সঠিক পার্সনের কাছে অ্যাড পৌঁছাবে, আর সঠিক পার্সনের কাছে অ্যাড পৌঁছালেই তারা আমার প্রোডাক্ট কিনবে। বুঝতে পেরেছেন? তো আমি তো এটা আপনাদেরকে দেখালাম আপনাদের এই পেজের উপরে ডিপেন্ড করে, মানে এই পেজের উপরে ডিপেন্ড করে দেখালাম। কিন্তু যদি সার্ভিস রিলেটেড পেজ হয়, এটা তো সার্ভিস রিলেটেড পেজ, যদি এই রকম পেজ হয় তখন কি করবেন? তখন কাদেরকে টার্গেট করবেন? তখন তো ক্লোথিং ড্রেসেস দিলে তো লাভ হবে না, তাই না? তাহলে এই সার্ভিসটা কারা নিতে পারে? যারা বিজনেস অনার, ঠিক আছে, যারা বিজনেস অনার তারা আমার এই সার্ভিসটা নিতে পারে, তাই না? যারা স্মল বিজনেসার, যারা স্মল বিজনেস অনার, তারাও আমার এই সার্ভিসটা নিতে পারে। যাদের নিউ পেজ, যারা নিউ পেজ অ্যাডমিন, যাদের নতুন পেজ যারা ক্রিয়েট করেছে, তারা লাইক বাড়াতে পারে, হ্যাঁ, তারা নিতে পারে আমার এটা। রেস্টুরেন্ট অনারদেরকে টার্গেট করতে পারি, নতুন কোনো ডিশ আসলে তারা আমাকে দিয়ে মার্কেটিং করাবে। বুঝতে পেরেছেন? কারণ আমি এই ধরনের সার্ভিসগুলো দিচ্ছি। তাহলে এই ভদ্রলোকগুলো হলো আমার টার্গেটেড অডিয়েন্স, আর তারা তাদের সার্ভিসের জন্য আমাকে হায়ার করতে পারে। তাহলে সার্ভিস রিলেটেড পেজের জন্য আমাদেরকে এই রিলেটেড অডিয়েন্স টার্গেট করতে হবে। কিন্তু এটা কোন সার্ভিস? এটা হলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছি। সার্ভিস রিলেটেড তো আরও পেজ আছে, আছে না? যেমন যারা এসি রিপেয়ারিং করে, আরও তো সার্ভিস প্রোভাইড করে। যারা ক্লিনিং দিচ্ছে, তারাও তো সার্ভিসই প্রোভাইড করতে তাদের, তাই না? তাহলে এক একটা বিজনেসের জন্য এক এক রকম অডিয়েন্স হবে। আর এই অডিয়েন্সগুলোকে আপনি তখন চিনতে পারবেন যখন আপনি রিসার্চ করবেন, ঠিক আছে? সো আপনাদেরকে রিসার্চ করতে হবে, বেশি বেশি রিসার্চ করতে হবে। তো ধরেন আমরা আপাতত এতটুকু দিয়ে রাখলাম, আর কিছু? হ্যাঁ না, যখন আমরা বিজনেস এই রিলেটেড সার্ভিস, ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস যখন দিব, তখন এখানে আমাদের বয়সটা হবে আপনার 22-এ চলে যাবে, 18-তে না 22। বিজনেস শুরু করে মানুষ কখন থেকে একটা পর্যাপ্ত, মানে একটা যখন
বয়সজন মানে তার জন্য ইয়েজনকা হয়, মানে বিজনেস করার মতো পর্যাপ্ত মানে প্রাপ্তবয়স্ক যখন সে হয় তখন থেকে মানে ম্যাচিউর হওয়ার পর থেকেই কিন্তু সে বিজনেস করা শুরু করে। তো ধরেন যাদের 22 বছর থেকে আমরা টার্গেট করতে পারি, 22 বছর থেকে 50 বছর পর্যন্ত দিতে পারি, ঠিক আছে, এদেরকে আমরা টার্গেট করতে পারি। কারণ এখন তো এমনও মনে করেন যে ইয়ে আছে, যেমন দেখা আমার এক স্টুডেন্ট আছে আপনার অফলাইন ব্যাচের 127 ব্যাচ, উনার 17 বছর বয়স, হ্যাঁ স্টুডেন্টের 17 বছর বয়স, উনি অনলাইনে বিজনেস করে, বুঝতে পারছেন এরকম। তো এই হলো আর কি বিষয়, যে কেউ এখন অনলাইনটা এমন হয়ে গেছে যে কেউ বিজনেস করতেছে, বুঝছেন। আচ্ছা দেখেন, আমরা এগুলোকে টার্গেট করলাম, টার্গেট করার পরে আমাদের কাজ কি থাকবে, সেভ অডিয়েন্স, মানে এতক্ষণ যা করলাম এটাকে এখন আমাদেরকে সেভ করতে হবে, বুঝতে পেরেছেন। যখন আমরা অডিয়েন্সটাকে সেভ করব তখন কিন্তু সেটা এখানে চলে আসবে। তারপর এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, এটা হলো রিমার্কেটিংয়ের জন্য, ঠিক আছে, মানে আমি যাদেরকে টার্গেট করেছি এই রিলেটেড যে সকল পার্সন আছে তাদের কাছে আমার অ্যাড যাবে। তো আমি চাচ্ছি না রিলেটেড পার্সনের কাছে আমার অ্যাড নিয়ে যেতে। আর পিপল ইন ইয়োর লোকাল এরিয়া, যারা লোকাল এরিয়ার মধ্যে আছে, তো আমি চাচ্ছি লোকাল এরিয়ার শুধু না, আমি তো পুরো বাংলাদেশ দিয়েছি, পুরো বাংলাদেশের মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে আমি করব। আচ্ছা, আর নিচের দিকে হলো ডিউরেশন, আমার অ্যাডসটা কতদিন চলবে, এটা হলো অ্যাডেড ডিউরেশন, ঠিক আছে। তো এখানে দেখেন একটা অপশন আছে রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, মানে চলতেই থাকবে, অফ হবে না, যতক্ষণ পর্যন্ত আমি না এসে এই অ্যাডটাকে অফ করছি ততক্ষণ সে অফ হবে না। আর একটা হলো চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, এটাকে যদি আমরা দেই তখন আমরা একটা শিডিউল করতে পারবো, ঠিক আছে, যে আমার অ্যাডটা কবে নাগাদ শেষ হবে। তো ধরেন এখানে আমার 7 ডেজ দেওয়া আছে, তো আজকে হলো 21 আগস্ট, 7 ডেজ যখন দিয়েছি তখন সেখানে ইনডেট নিয়ে নিছি কি 28 আগস্ট 2024, তার মানে 28 আগস্ট 2024-এ আমার অ্যাডটা ফেসবুক থেকে অফ হয়ে যাবে, ঠিক আছে। আর এই জায়গায় দেখেন লেখা আছে ডেলি বাজেট, দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট স্পেন্ড ডেলি, আমরা আসলে কত অ্যামাউন্ট ডেলি স্পেন্ড করতে চাচ্ছি সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। তো এখন বাংলাদেশের ডলার রেট 117 টাকা না 118 টাকা, সেই অনুযায়ী কিন্তু সে কিন্তু এখানে বাংলা টাকায় 118 টাকায় নিছে। তো আমার এখানে বাংলা টাকা দেওয়া আছে, আপনাদের এখানে ডলার শো হতে পারে, বুঝতে পেরেছেন, আবার কারো বাংলা টাকাও শো হতে পারে, ঠিক আছে। তো ধরেন আমি এখানে দিলাম যে আমি $2 করে দিব, তাহলে ধরেন আমি 240 টাকা করে আর কি আমার প্রতিদিন আর কি চলবে, ধরেন আমি এটাই দিলাম যে 240 টাকা করে পার ডে চলবে, এবং আমার অ্যাডটা চলবে কতদিন, 7 ডেজ। তাহলে দেখেন এখানে একটা বাজেট নিয়ে নিয়েছে সে 1680 টাকা, ঠিক আছে। তাহলে 7 ডেজ প্রতিদিন 240 টাকা করে চলবে, 7 দিনের জন্য 1680 টাকা সে নিয়ে যাবে, টোটাল অ্যামাউন্ট হলো 1680 টাকা। আর এখানে দেখেন বলতে এস্টিমেট ডেলি রেজাল্ট, আমার ডেলি কেমন রেজাল্ট আসতে পারে সেটা সে আমাকে এখানে বলতেছে, যে রিচ হবে 5.5K থেকে 16K পর্যন্ত, মানে আমার এই যে বাজেটটা আছে এই বাজেটের মধ্যে 5500 অডিয়েন্স থেকে 16000 অডিয়েন্স পর্যন্ত আমার একটা দেখবে, ঠিক আছে। আর যেহেতু আমরা পেজ লাইকের জন্য দিয়েছি, তো পেজ লাইক কতগুলো আসবে সেগুলো কিন্তু সে কিন্তু বলে নেই, ঠিক আছে। কেন সে বলে নাই, কারণ আমরা যে বাজেটটা দিয়েছি এই বাজেটের থেকে আরও বেশি বাজেট দিতে হবে, যেহেতু আমাদের টার্গেটেড অডিয়েন্স, বুঝতে পেরেছেন। এই ক্ষেত্রে তখন এখানে আবার পেজ লাইকের একটা অপশন আসবে, যে তোমার পেজ লাইক হতে পারে 20টা থেকে 50টা, বুঝতে পারছেন এরকম আর কি। দেখি আমরা একটু বাজেট বাড়াই দিই, যদি পেজ লাইকটা আমাদের নিয়ে আসে সেই ভদ্রলোক, এখন পর্যন্ত সে আসেনি। এই জায়গার মধ্যে যে অ্যাকাউন্ট রিচের নিচের দিকেই দেখাবে এরকম একটা থামস আপ অপশন থাকবে, এবং সে দেখাবে যে কতটুকু আগে লাইক আসবে। আচ্ছা এইটাকে আবার ওই জায়গায় নিয়ে যাই, 40-এ নিয়ে আসি। এখন দেখেন এখানে কিন্তু আমাদের সকল কিছু সেট আপ করা এখন কমপ্লিট। এখন আমরা তো পেজ লাইকের জন্য দিচ্ছি, এবং এই জায়গার মধ্যে আমরা অডিয়েন্স টার্গেট করেছি, তার মানে কি এগুলো হলো আমার সব টার্গেটেড অডিয়েন্স, মানে যারা যারা আমার পেজটা লাইক করবে তারা সব হলো আমার টার্গেটেড। আবার কেউ কেউ আছে পেজ লাইক নিয়ে আসে অ্যাভারেজ অডিয়েন্স, পেজ লাইক কিন্তু দুই ধরনের অডিয়েন্সের কাছে নিয়ে আসা যায়, একটা হলো টার্গেটেড আর একটা হলো অ্যাভারেজ। অ্যাভারেজ অডিয়েন্স হলো কারা, ওই যে দেখেন না কিছু কিছু পোস্ট আসে যারা আল্লাহকে ভালোবাসেন পেজে লাইক দেন, আসে না, বলে একবার হলেও যদি হোজ করতে চান তাহলে পেজে লাইক দেন, আমিন লিখে যান, আছে না এরকম অনেক কিন্তু পোস্ট আছে। তো এগুলো কি, এগুলো হলো ইমোশনাল ব্ল্যাকমেল, আমরা তো মুসলিম, আমরা লাইক দিয়েই দিব, বুঝছেন। তো এগুলো হলো অ্যাভারেজ অডিয়েন্স, মানে কোনো টার্গেটেড না।
হ্যাঁ আমি এগুলো আমার কোনো কাজের না, বুঝতে পারছেন? এগুলো হলো অ্যাভারেজ, মানে অনেক পার্সন আছে আপনার কাছে আসবে, আসে বলবে কি ভাই আমার অডিয়েন্স যা হোক যে কোনো লাইক ফলোয়ার আমাকে আনে দেন, তখন মার্কেটাররা এই কাজ করে, বুঝতে পারছেন? আর যদি বলে ভাই টার্গেটেড, তখন তো এই যে টার্গেট করে দেয়, কিন্তু টার্গেটেডে হলো কি খরচ বেশি। $1 দেখা যায় যে আপনার 70 থেকে 80টা ফলোয়ার আসে, আর অ্যাভারেজে $1 দেখা যায় 400 থেকে 500 ফলোয়ার আসে, বুঝতে পারছেন? কারণ তখন তো ফেসবুকের অ্যালগোরিদমের উপরে কাজ করে না, তখন মানুষের বিহেভিয়ারের উপরে কাজ করে, দেখলেই তো লাইক মারে, বুঝছেন না? কারণ এটা তো মনে করেন এটা মুসলিমদের একটা মনে করেন যে সফট কর্নার, বুঝছেন না? ওখানে যায় আঘাত দেয়, বলে যারা একবার হলো ভাই হোস্ট তো সবাই করতে চায়, এ না চিন্তা করে লাইকটা দিয়েই দেয়, যা লাইক একটা দিলাম কি হয়েছে, বুঝছেন? এই হলো আর কি বিষয়। আচ্ছা তো হ্যাঁ বুঝি নাই। হুম, হ্যাঁ আগে পোস্ট করতে হবে, যে ইউজ পোস্ট থেকে দিব, ইউজে পোস্ট এখান থেকে। আর এমনিও এখান থেকে চেঞ্জ করা যায়, বুঝতে পারছেন? এখান থেকে চেঞ্জ করা যায়, এটা ডিফল্টভাবে নিছে এই জন্য এটা চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছেন? বাট এখান থেকে আমরা চাইলে আবার চেঞ্জও করতে পারবো, চেঞ্জ করা যায়, এটা ম্যানুয়ালি অন্য কোনো ইমেজ আপলোড করা যায়। আচ্ছা নিচের দিকে আসি, এটা হলো প্লেসমেন্ট, ঠিক আছে? যে মানে ফেসবুকের কোন কোন প্লেসমেন্টে আমাদের এটা আর কি শো করবে, অ্যাডগুলো শো করবে। তো এখানে সে আর কি বলতে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এটা যদি আমরা যদি অফ জি করে যদি দেই তাহলে এখানে দেখেন শুধু কোথায় ফেসবুক, বাট যদি অ্যাডভান্টেজ প্লেসমেন্টটা যদি দিই তাহলে কোথায় কোথায় শো করবে দেখেন, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, মেটা অডিয়েন্স নেটওয়ার্ক, সব জায়গায় শো হবে, বুঝতে পেরেছেন? তো পেজের ক্ষেত্রে অ্যাডভান্টেজ প্লেসমেন্টটাই দিয়ে দিবেন, যদি পেজ থেকে বুস্ট প্রমোট করেন তাহলে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট। বাট যখন আমরা প্রফেশনালি কাজ করব তখন কোন কোন জায়গায় অ্যাডটা শো করালে আমাদের জন্য কাজে দিবে বা আমাদের জন্য বেটার, তখন আমরা ওই জিনিসগুলো ওই প্লেসমেন্টগুলো আমরা সিলেক্ট করে দেবো, ওগুলো প্রফেশনালিতে। আচ্ছা তাহলে আমরা এটাতে প্লেসমেন্ট দিয়ে দিলাম অ্যাডভান্টেজ, এটাই থাকলো। পিক্সেলের কোনো কাজ এখানে নাই, পিক্সেল যখন কাজ হবে তখন এটা দেখবো আমরা। আর হলো পেমেন্ট মেথড, এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে, কেউ ভুল করে পেমেন্ট মেথড অ্যাড করবেন না, ঠিক আছে? আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনার পেমেন্ট মেথড অ্যাড করার দরকার নেই। পেমেন্ট মেথড অ্যাডের জন্য অ্যাডে ক্লিক করতে হবে, এখান থেকে ডেবিট ওর ক্রেডিট কার্ড সিলেক্ট করাই আছে, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেম অন কার্ড, আপনার কার্ডের উপরে যার নাম দেওয়া থাকবে সেটা, অনেকেই আবার ভিসা কার্ড থাকে না, লিখে দেয় ভিসা কার্ড, এটা লেখা যাবে না, যার নামে কার্ড ওটা লিখতে হবে। তাহলে নেম অন কার্ড, আর এটা হলো কার্ড নাম্বার দিতে হবে, মান্থ অ্যান্ড ইয়ার, কার্ডের পিছনে মান্থ অ্যান্ড ইয়ার দেওয়া থাকে, ওটা দিয়ে দিবেন, এবং সিবিবি নাম্বার দেখবেন কার্ডের পিছনে একটা সাদা কালার স্টিকার দেওয়া থাকে, ওই স্টিকারের শেষে 3টা নাম্বার দেওয়া থাকে, ওই 3টা নাম্বার এখানে দিতে হবে, দিয়ে সেভে ক্লিক করলে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। যখন আপনার কার্ড অ্যাড হবে তখন আপনি অ্যাডটাকে পাবলিশ করলে এই অ্যাডটা ফেসবুকের অ্যালগোরিদমে ইন রিভিউয়ে চলে যাবে। যখন আপনি অ্যাডটাকে পাবলিশ করে দিবেন তখন অ্যাডটা ফেসবুক অ্যালগোরিদমে ইন রিভিউয়ে চলে যাবে, ঠিক আছে? ইন রিভিউ থেকে ফেসবুক কি করবে, আপনার অ্যাডটা দেখবে যে আপনার অ্যাডসটা সব দিক থেকে পারফেক্ট আছে কিনা, মানে ঠিক আছে কিনা। কারণ ফেসবুকে কিছু পলিসি আছে, যে সকল অ্যাডস ফেসবুকে চালানো যায় না, বা ফেসবুক অথবা গুগল যে সকল অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক আছে এগুলোতে মূলত এই অ্যাডসগুলো চালানোর জন্য তারা রিকমেন্ড করে না, মানে আপনি অ্যাডস চালাবেন দেখবেন রিজেক্ট করে দিছে, বুঝতে পেরেছেন? এরকম। তো কী ধরনের অ্যাডগুলো চালানো যায় না, যেমন হার্বাল রিলেটেড প্রোডাক্ট, এটা হলো প্রথমে। মেডিসিন রিলেটেড প্রোডাক্ট, কারণ আপনি ওষুধ পানি বিক্রি করতেছেন অনলাইনের মাধ্যমে, কেউ একজন ওষুধটা কিনলো, খাওয়ার পরে তার অবস্থা খারাপ, এটা দায়ভার কে নিবে? এই জন্য এই ধরনের প্রোডাক্টগুলো তারা অ্যালাউ করে না, ঠিক আছে? তারপর আপনার গ্যাম্বলিং রিলেটেড যে সকল প্রোডাক্ট আছে, যেমন ওই যে 1xBet, ঠিক আছে, এই রিলেটেড মানে জুয়ার রিলেটেড যে সকল আছে, ক্যাসিনো, এই রিলেটেড কোনো কিছু যদি প্রমোট করতে যদি চান তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাড রিজেক্ট করে দিবে, ঠিক আছে? তো এই জন্য ফেসবুক করে কি অ্যাডটাকে রিভিউ করে যে আসলে কি এই অ্যাডটা ওই রিলেটেড না একজন পার্সনের কাছে শো করানোর জন্য ইলিজিবল, এটা সে দেখে। যদি সে দেখে যে একজন পার্সনের কাছে এটা শো করানো যায় তখন সে অ্যাডটাকে অ্যাক্টিভ করে, ঠিক আছে? অ্যাক্টিভ করার পরে তার অ্যালগোরিদম এখন ভাবে যে অ্যাডটা কার কাছে শো করানো যায়, মানে সেটা এখন লার্নিং পিরিয়ডে যায়। অ্যাড আমাদের অ্যাক্টিভ হলে যে অ্যাডটা একজন পার্সন দেখতেছে এমন কিন্তু না। এখন ফেসবুকের অ্যালগোরিদম থেকে চিন্তা ভাবনা করা হয় যে
এই অ্যাডটা মূলত কোন পার্সনকে দেখানো যায় বা কাকে প্রথমে দেখালে আমার প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটি থাকবে বা সার্ভিসটা সেল হওয়ার পসিবিলিটি থাকবে, তখন তার কাছে ফেসবুক অ্যাডটা যখন শো করে তখন অ্যাডটা হয়ে যায় পাবলিশ। বুঝতে পেরেছেন? দেন আপনার অ্যাডের রেজাল্ট আসা শুরু হয় যে কতগুলো রিচ হলো, মানে কতজনের কাছে পৌঁছালো, ইমপ্রেশন কেমন হলো, কেউ মেসেজ করলো কিনা, এই বিষয়গুলো তখন থেকে শুরু হয়। বুঝতে পেরেছেন? তাহলে ধাপ থাকে 3টা। যখন পাবলিশ করি তখন যায় ইন রিভিউ, দেন হয় অ্যাক্টিভ, তারপর হয় পাবলিশ। ওকে, আচ্ছা, তো আমরা চাইলে কিন্তু পাবলিশে ক্লিক করলে পাবলিশ হবে না, কারণ আমাদের কার্ড অ্যাড করা নাই। তাহলে এই পর্যন্ত এসে আমাদেরকে ভাবতে হবে কি, আমাদের অ্যাড পাবলিশ। মনে মনে ভেবে নিব অ্যাডটা পাবলিশ হয়েছে, রেজাল্ট আসা শুরু হয়েছে, 2-1টা প্রোডাক্ট সেল হয়ে গেছে। এটা জাস্ট আমরা মনে মনে ভাববো। হ্যাঁ, জি, হুম, রিমুভও করা যাবে, আমরা অ্যাড করতে পারবো। হ্যাঁ, এটা অটোমেটিক কাটবে। হ্যাঁ, আমার এখানে কারেন্সি করা আছে বিডিটি অ্যাড অ্যাকাউন্টে, এই জন্য বিডিটিই দেখাচ্ছে, বাট আপনাদের ইউএসডি করা থাকবে, ঠিক আছে? আর আপনাদের কার্ডে কিন্তু বিডিটি থাকবে, ইউএসডি থাকবে না। আপনাদের কার্ডেও কিন্তু টাকাই থাকবে, বাট সে টাকাটাকে ইউএসডির হিসাব করে কেটে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু যে কোনো কার্ড অ্যাড করলে আবার কাজ হবে না, মানে যে কোনো কার্ড অ্যাড করে দিলেন। হ্যাঁ, এখন ওইখানে রিকোয়ারমেন্টটা বলি, কোন কার্ড দিয়ে কাজ করতে পারবেন। ডুয়েল কারেন্সি হতে হবে, পাসপোর্ট দিয়ে অ্যান্ড্রোস করা থাকতে হবে, ঠিক আছে? তাহলেই আপনি ওই কার্ডটা এখানে অ্যাড করে কাজ করতে পারবেন, আদারওয়াইজ কাজ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? শুধু ডুয়েল কারেন্সি কার্ড হলে হবে না, সেটা পাসপোর্ট দিয়ে অ্যান্ড্রোস করতে হবে, কারণ অ্যান্ড্রোস মিন্স হলো কি, পারমিশন নেওয়া। আপনি যে বাংলাদেশে থেকে ডলারটা যে খরচ যে করবেন, এটার পারমিট আপনাকে নিতে হবে, এজন্য পাসপোর্ট লাগবে। এবং পাসপোর্টের মাধ্যমে, হ্যাঁ, এটাকে অ্যান্ড্রোস করাতে হবে। অ্যান্ড্রোস করানোর পরে ব্যাংক থেকে আপনাকে পারমিশন দিবে যে আপনি এত দিনে এত ডলার খরচ করতে পারবেন, তখন আপনি ওই অনুযায়ী ডলার খরচ করতে পারবেন। এই জন্য শুধু ডুয়েল কারেন্সি কার্ড হলে হবে না, পাসপোর্ট দিয়ে অ্যান্ড্রোস করা থাকতে হবে। বুঝতে পেরেছেন? আর আপনাদের কার্ড কখন লাগবে বা কখন করতে হবে এটা বলে দিব, সো এখন করার কোনো দরকার নাই, অ্যাডও করার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন? এখন শুধু শিখেন, এখন কাজ হলো শিখার। এখন লার্নিংয়ে আছেন, শুধু লার্নিংয়ে থাকেন, আর্নিংয়ের চিন্তাভাবনা পড়ে। তাহলে এটা ছিল আমাদের কি, পেজ প্রমোটের কাজ। এখন চলে যাব আমরা পোস্ট বুস্টে। এইটা বুঝতে আমাদের যতটুক সময় লেগেছে, এটা আমাদের 1 মিনিটে হয়ে যাবে। আমরা যা কাজ করেছি সব কি সেম থাকবে। বুঝতে পেরেছেন? এখান থেকে আমি লিভ নিয়ে নিলাম। আমরা এখানে যা কাজ করেছি সব কিছুই সেম থাকবে। আমরা চাইলে এখান থেকে বুস্ট পোস্টে ক্লিক করে চলে যেতে পারি, আবার চাইলে অ্যাডভার্টাইজ থেকেও যেতে পারি, ঠিক আছে? আমি যদি বুস্ট পোস্টে ক্লিক যদি করি, তাহলে এইটার আন্ডারেই একটা পোস্ট বুস্ট হবে, এটা কিন্তু অটোমেটিক্যালি এখন নিয়ে নিবে। দেখেন, আসুক, এই যে দেখেন নিয়ে নিছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, যখন বুস্ট পোস্ট করব তখন আমাদের গোল দিতে হবে কি, কি দিব গোল? গেট মোর মেসেজ, মেসেজ দিতে হবে, কারণ আমরা পোস্টটাকে বুস্ট করছি। বুস্ট, আমরা চাচ্ছি আমার প্রোডাক্টটা যদি কেউ যদি দেখে, তাহলে সে আমার প্রোডাক্টটা যেন কিনে। বুঝতে পেরেছেন? তাহলে গেট মোর মেসেজ। আচ্ছা, এখন এখান থেকে আমার মেসেজটা কোন জায়গায় আসবে? মেসেঞ্জারে আসবে। এতটুক থাকলো। আর এই যে দেখেন এখনকার কাজগুলো, অডিয়েন্স টার্গেট কিভাবে করবেন এটা তো বুঝলেনই। ডিউরেশন কি থাকবে, কত ডলার দিবেন, প্লেসমেন্ট কি থাকবে, কার্ড অ্যাড করবেন, পাবলিশ করবেন, কাজ শেষ। সেম, শুধু গোলটা চেঞ্জ হবে, শুধু গোলটা চেঞ্জ হবে। বুস্টের জন্য গেট মোর মেসেজ, আর লাইকের জন্য গেট মোর পেজ লাইক। না না, ওই টাকা আপনার এখান থেকে কোনো টাকা কাটবেই না। আপনি কার্ড অ্যাড করলেন না, যতক্ষণ পর্যন্ত অ্যাডটা পাবলিশ না হবে, মানে এই পর্যন্ত যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত টাকা কাটা হবে না। যখন, হ্যাঁ, পাবলিশের পরে যখন মানুষ দেখা শুরু করবে, তখন আপনার টাকাটা কাটা শুরু হবে। তো ফেসবুক কিন্তু 2 জন 4 জন 5 জন মানুষের কাছে দেখাইলো টাকা কাটিয়ে নিয়ে গেলো এমন কিন্তু না, তারও একটা নির্ধারিত
সময় আছে। ধরেন 100 জন পার্সনের কাছে সে রিচ করলো, ওই রিচ করার জন্য এতটুক অ্যামাউন্ট সে কেটে নিয়ে যাবে, ঠিক আছে। আবার 100 জন পার্সনের কাছে রিচ করলো, আবার সে এতটুকু কেটে নিয়ে যাবে, কিন্তু সে ডেলি ওই $2 কাটবে, ওর বেশি কাটবে না। এডিট করতে হবে একটাকে। এখন এখানে বিষয় হলো যে ধরেন আপনি 7 দিনের জন্য ডিউরেশন দিয়ে দিছেন, এখন আপনার অ্যাডটা 5 দিন চলছে, ঠিক আছে। আপনি চাচ্ছেন অ্যাডটাকে স্টপ করে দিতে, তাহলে আপনাকে একটা অফ করে দিতে হবে। নিবে না, অ্যাড অফ হয়ে গেল। কিন্তু অ্যাড অফ হওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে 50 সেন্ট অথবা 40 সেন্ট বা 30 সেন্ট কেটে নিয়ে যায়। কেন? কারণ আপনি অ্যাডটা অফ করলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম থেকে সাথে সাথে অফ হয় না, কারণ সে অ্যাডটা রিচ করার আগে টাকাটা কাটে পড়ে। তো ওই যে রিচ হয়ে গেছে কিছু পার্সনের কাছে, তখন ওই টাকাটা কেটে নিয়ে যায়, এরকম। হ্যাঁ হ্যাঁ, বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন, এডিট করবেন, ডিউরেশন বাড়াই দিবেন, এতটুকু। বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন, বাট কমাইতে চাইলে অ্যাড অফ করে দিতে হবে, মানে কমানোর সুযোগ নাই, হয় অ্যাড অফ করে আবার নতুন করে দিতে হবে। হুম। না, আগে অ্যাড পাবলিশ, আগে পোস্ট পাবলিশ করতে হবে, পোস্ট আগে পেজে দিতে হবে। পোস্ট করতে তো কোনো টাকা লাগে না, পোস্ট হলো ফ্রি। হ্যাঁ, পোস্ট করতে টাকা লাগতেছে না, পোস্টটাকে যখন বুস্ট করবেন, মানুষের কাছে যখন পৌঁছাবেন, তখন টাকা লাগবে। বুঝতে পারছেন? আপনি পেজ থেকে যেই কাজটাই করবেন ওই কাজের জন্য আগে আপনাকে পোস্ট করতে হবে, বাট যখন আমরা প্রফেশনালে চলে যাব, হ্যাঁ, ক্রিয়েট অ্যাড থেকে গোলটাকে চেঞ্জ করতে হবে আবার। আমি ওখানে দিয়েছি গেট মোর পেজ লাইক না, আপনি যখন গোলকে সংজ্ঞা দিবেন গেট মোর মেসেজ, তখন এটা বুস্ট, যখন পেজ লাইক দিবেন তখন এটা হবে প্রমোট। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তো শুধু গোলটা চেঞ্জ হবে। না না না, দেখেন, মনিটাইজেশনের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট হলো কি, আগে ফেসবুক মনিটাইজেশনের জন্য ফলোয়ার রিকোয়ারমেন্ট রাখছিল 10,000 ফলোয়ার, আগে রাখছিল। এখন ফলোয়ার রিকোয়ারমেন্ট হলো 5,000, ঠিক আছে। তো আপনি পেজ প্রমোটের মাধ্যমে ফলোয়ার রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারবেন, মানে আপনি পেজ প্রমোট করে 5,000 ফলোয়ার নিয়ে আসলেন, এই রিকোয়ারমেন্টটা ফেসবুক ফিল আপ করে দিবে। কিন্তু আপনি একটা পোস্ট বুস্ট করে দিলেন, আপনার গোলটা থাকলো গেট মোর ভিউজ। বুঝতে পেরেছেন? মানে আমি ভিডিওটা সব থেকে বেশি ভিউ নিয়ে আসতে যাচ্ছি, এই ভিউয়ের যে মানে মানুষ যে দেখবে, এই ওয়াচ টাইমটা ফেসবুক কাউন্ট করবে না। বুঝতে পারছেন? ওটা অর্গানিক নিয়ে আসতে হবে। আই মিন একজন পার্সন আপনার পেজে আসে যখন দেখবে, তখনই মনে করেন যে আপনার ওইটার ওয়াচ টাইম কাউন্ট হবে। কিন্তু এটারও আবার একটা বিষয় আছে, এটা করা যায় কিভাবে করা যায়। আপনার পেজে যে বলছিলাম না এভারেজ ফলোয়ারের কথা, যদি মন চায়, আমি নিজেও করতে রিকমেন্ড করি না, কিন্তু যদি মন চায় করতে পারেন, কিন্তু ইসলামিক কন্টেন্ট কেউ দিয়েন না। ইমোশনাল কন্টেন্ট ইউজ করেন, বাট ইসলামিক কন্টেন্ট না। ইমোশনাল কন্টেন্ট কেমন হতে পারে? একদম ইমোশনাল কন্টেন্ট। বুঝতে পারছেন? ওই যে দেখেন না, বন্যা চলতেছে, বাপে মনে করেন যে ছেলেরে এই মাথায় নিয়ে নদী পার হচ্ছে, ঠিক আছে, যে ওইরকম একটা পোস্ট দেখছিলাম, বলে কি হাজারো ভালোবাসার কাছে হার মেনে যায় বাবার ভালোবাসা, যারা বাবাকে ভালোবাসেন পেজে লাইক দেন। এটা হলো ইমোশনাল কন্টেন্ট, বুঝছেন? এটা হলো ইমোশনাল কন্টেন্ট। আর ওই যে হোচ করতে যাবেন, এটা হলো ইসলামিক কন্টেন্ট, এটা ভালো দেখায় না। হ্যাঁ, সো ইমোশনাল কন্টেন্ট ইউজ করে যদি আপনি 20,000-এর মতো ফলোয়ার নিয়ে আসেন, কারণ আপনি আপনার পেজে 20,000 ফলোয়ার নিয়ে আসলেন, তাহলে আপনার 5,000 ফলোয়ারের রিকোয়ারমেন্ট কিন্তু ফিল আপ হলো। 20,000 ফলোয়ার যখন আপনার পেজে আসবে, তখন ফেসবুক অর্গানিক্যালি আপনার পেজটাকে প্রমোট করে। যখন ফেসবুক দেখলো যে আপনার পেজের অ্যাক্টিভিটি বেশি, ফলোয়ার অনেক বেশি, তখন পেজটা অর্গানিক্যালি প্রমোট হয়। আপনার অ্যাড চলবে না, বাট পেজ প্রমোট হবে, মানে কারো রিকমেন্ডেশনে শো করাবে, বা অনেক মানুষের সামনে শো করাই দিবে, এরকমভাবে আর কি শো করবে। তো ওখান থেকে যারা আপনার পেজে যাবে, ঠিক আছে,
দেন তারা যদি গিয়ে কোনো ভিডিও দেখে তখন এটা ওয়াচ টাইম কাউন্ট হবে। তো অর্গানিক্যালি যখন ফেসবুক পেজটাকে যখন প্রমোট করে তখন আরও 7-8 হাজার অডিয়েন্স ঢুকে, বুঝছেন, ফলোয়ার হিসেবে। এই অডিয়েন্সগুলো যদি আসে, যদি আপনার ভিডিও যদি দেখে, তাহলে আপনার ওয়াচ টাইম ফিল আপ। তো এইভাবে যারা মনিটাইজেশনের কাজ করে তারা এইভাবে মনিটাইজেশন অন করে। ওয়াচ টাইম এগুলো হলো প্যানেল থেকে করে, লাভ নাই। অনেক প্যানেল আছে এরকম। আপনি যারা মনে করেন যে প্যানেল ইউজ করে, ওই প্যানেলে যায় শুধু বলে দিতে হয়, আপনার পেজটা সিলেক্ট করে দিবে, বুঝছেন, আপনার পেজের অ্যাক্সেস নিবে, পেজের ইউআরএলটা দিবে, কত ওয়াচ টাইম নিবে, 50,000 ওয়াচ টাইম, ঠিক আছে, সুন্দর করে যায় অ্যামাউন্টটা দিয়ে দিবে, দিয়ে ওখানে ক্লিক করবে, দেখবেন র্যান্ডমলি ওয়াচ টাইম বাড়তেছে পেজের, বুঝছেন। কিন্তু ওয়াচ টাইম তো হয়ে গেল ফিল আপ, এখন আপনি আরেকটা ভিডিও দিলেন, ভিডিওতে ভিউজ হতে হবে না, ইনকাম করবেন কোত্থেকে? মানুষই তো মনে করেন যে নাই ওখানে, সব বট, ভিউ তো আর হবে না, ভিডিও শেষ। এই হলো বিষয়। তো এই জন্য এভারেজ ফলোয়ার নেওয়া ভালো, কিন্তু বট ফলোয়ার নেওয়া ভালো না। হুম হুম কিন্তু আপনার পেজ থেকে ফলোয়ার কমতেছে, এটা ড্রপ ডাউন হচ্ছে, পেজে অ্যাক্টিভিটি আছে, মানে অ্যাক্টিভিটি কেমন থাকে, তাহলে তাহলে কেমনে হবে? এই জন্য ড্রপ ডাউন হচ্ছে, মানে ফলোয়ার আসতেছে কিন্তু ড্রপ ডাউন হচ্ছে, আপনার অ্যাক্টিভিটি যখন পাচ্ছে না তারা। কারণ পেজে ফলো তখন তারা করে যখন তারা ওই বিষয়ে ইন্টারেস্ট থাকে, ধরেন আপনার যে ভিডিওগুলো আপনি দেন, এই ভিডিওগুলোতে তারা ইন্টারেস্ট, এই জন্য ফলো করতেছে। তা আপনি দেখা যাচ্ছে আপনি আপনার পেজে ফলোয়ার হিসেবে সে আছে 10 দিন ধরে, আপনি 10 দিন ধরে কোনো আপডেট নাই, তখন সে ড্রপ ডাউন হচ্ছে, মানে বের হয়ে যাচ্ছে তখন। এই জন্য আপনাকে রেগুলার পোস্ট করতে হবে, রিচ করাতে হবে পেজটাকে, তাহলে দেখবেন ফলোয়ার সব আটকে থাকবে, যাবে না। কারণ তো ওরা তো রেগুলার অ্যাক্টিভিটি দেখতেছে, আপডেট পাচ্ছে, তখন আর যাবে না, তখন চলে যায়, তখন চিন্তা করে থাকে কি করব, এই দৌড় দেয়। হ্যাঁ, তাহলে পেজ প্রমোট পোস্ট বুস্টিংয়ের বিষয়গুলোকে ক্লিয়ারলি বুঝেছি। অডিয়েন্স কিভাবে রিসার্চ করতে হবে বুঝতে পারছেন? অডিয়েন্স সুন্দর করে রিসার্চ করবেন, আর এই পেজ প্রমোট পোস্ট বুস্টিংয়ের আগে অ্যাকাউন্ট রেস্ট্রিকশনটা চেক করে নেবেন, ঠিক আছে। নেক্সট, রেস্ট্রিকশন ওই যে এনআইডি সাবমিট করতে হবে। হ্যাঁ, ভিডিও ভায়োলেশনের জন্য আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে না, পেজ রেস্ট্রিক্টেড হয়ে যাবে। হ্যাঁ, আর পেজ রেস্ট্রিক্টেড হলে পেজ ঠিক হয় না, যদি একটা পেজ রেস্ট্রিক্টেড হয় ওই পেজটা বাদ, ওটা ঠিক হবে না। আর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে আমরা ঠিক করতে পারবো, কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেডের ওই যে বিষয়গুলো তো বললাম, একটা পার্মানেন্ট রেস্ট্রিক্টেড আর একটা হলো টেম্পোরারি রেস্ট্রিক্টেড। পার্মানেন্ট রেস্ট্রিক্টেড হলে এই যে আমার মতো দশা হবে, নাই আপনার আর কোনো কিছু নাই করার থাকবে না, এই পর্যন্ত আটকে থাকবেন আপনি, একদম রেড সিগন্যাল। আর যদি টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয় তাহলে রিকোয়েস্ট রিভিউ ওপেন থাকবে, এখান থেকে রিভিউ করতে হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো, ইনশাআল্লাহ